এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন উনি মাঝে মাঝেই কিন্তু আমাদেরকে ঘটনাগুলো দেন, আর ওনার ঘটনাও আমরা রেগুলার ইনশাল্লাহ প্রচার করে যাচ্ছি। ওনার নাম হচ্ছে মোহাম্মদ সিয়াম হাসান। ওনার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামে। উনি বর্তমানে লেখাপড়া করছেন ঢাকার মিরপুরে অবস্থিত বেসরকারি একটি পলিটেকনিক ইনস্টিটিউটে পঞ্চম পর্বে অধ্যয়নরত রয়েছেন। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটির বেশ কিছু বিষয়, স্পেশালি এক্সাক্ট লোকেশন, ঘটনার সাথে সম্পর্কযুক্ত ব্যক্তিদের নাম, এগুলো প্রকাশ করতে নিষেধ করেছেন। তবে এতটুকু বলতে বলেছেন যে এই ঘটনাটি মূলত ওনাকে যিনি দিয়েছেন ওনার খালাতো ভাই, যার নাম হচ্ছে মাহি। তো মূলত ঘটনাটি মাহির দাদা বাড়ির এলাকার। এখন যে এরিয়াটা, অর্থাৎ এই গোপালপুর পৌরসভার যে এরিয়াটা, এখন থেকে 50 বছর আগে, তখন তো এতটা এরকম ছিল না। আর এই পৌরসভার যেই এরিয়াতে মূলত মাহির দাদাবাড়ি, তখন নাকি ওখানে হাতে কোনো অল্প কয়েকটি হিন্দু মুসলিম পরিবারের বসবাস ছিল, তাও একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ির দূরত্ব অনেক বেশি ছিল। তো মাহির যিনি দাদা, ওনার নাম উল্লেখ করেছেন, আমরা সঙ্গত কারণে বলছি না। তো ওনারা মূলত পাশের একটা এলাকায় থাকতেন। এই এলাকাতে নামমাত্র মূল্যে বাড়ি সহ একটা জমি পেয়ে যান। এত অল্প দামে জমিটা কিনতে পেরে মাহির দাদা তো বেশ খুশি হয়ে যান। এরপর পরিবার সহ এখানে চলে আসেন। আর ওনার অন্যান্য আত্মীয় স্বজনরা আগের এলাকাতেই ছিল, অর্থাৎ পুরন বাড়িতেই ছিল। এই বাড়িতে যখন আসেন তখন এই বাড়ির আশেপাশে ঝোপ ঝাড়, বড় বড় গাছ, তারপর বাড়ির পেছনে একটা বড় খাদ, যেটা বর্তমানে বড় একটা পুকুর হয়ে গেছে। আর ওই খাদটার বেশ কিছুটা পরেই রেল লাইন রয়েছে। বাড়ির সামনে বড় বড় দুটো তেঁতুল গাছ রয়েছে। বাড়িটা মেরামত করা হয়, ঝোপ ঝাড়, বড় বড় গাছপালা যেগুলো কাটার দরকার ছিল এগুলো কাটা হয়। তবে এই যে তেঁতুল গাছ, এগুলো প্রথম দিকে কাটা হয়নি, মানুষের থাকার উপযোগী করা হয়। ওই বাড়িতে মোট 5টা রুম ছিল, 2টো ওয়াশরুম ছিল, বেশ প্রশস্ত বারান্দা, তারপর রান্নাঘর, একটি ছোট উঠান। তো বাড়িতে সবাই বসবাস করতে শুরু করেছেন। তবে বসবাস শুরু করার পর থেকেই বাড়ির সদস্যরা বুঝতে পারেন, বিশেষ করে মাহির দাদা বুঝতে পারেন যে ওখানে তারা ছাড়াও আরো অনেকেই বসবাস করে। মাহির দাদা ধার্মিক লোক হওয়ার কারণে শুরুতেই বুঝতে পেরেছিলেন আল্লাহর রহমতে, আর উনি রাকি ডেকে এনে বাড়িতে রুকিয়া করান আর বাড়িটাও বন্ধ করে রাখেন। এরপর বছরের পর বছর যেতে লাগলো। একটা সময় এই এলাকায় আরো অনেকের বসতি স্থাপিত হলো, পাকা রাস্তা হলো, বিদ্যুতের লাইন এলো, সবই হলো। মাহির দাদার 6 জন ছেলে, 6 জন মেয়ে ছিল। আর এই সন্তানাদি তো আগে থেকেই ছিল, তবে এনাদের মধ্যে অনেকেরই পূর্বেই বিয়ে হয়ে গিয়েছিল। আর যারা ছোট ছিল বা যাদের বিয়ে হয়নি, এদের মধ্যে 3 জন নতুন বাড়িতে ছিল। ওনার 6 সন্তান, আর বিশেষ করে 6টা ছেলে 6টা মেয়ে, ওনাদের অনেকেরই নাম উল্লেখ করা হয়েছে, আমরা বলছি না সেটা। তো এবার ঘটনায় ফিরি। বাড়ি মেরামত করার বেশ অনেক বছর পর ওই বাড়ির পাশেই আর একটা নতুন বাড়ি বানিয়ে মাহির দাদা, তারপর মাহির দাদি, এরপর ওনার যেই চাচারা ছিলেন, ফুপুরা ছিলেন, ওনারা থাকতে শুরু করলেন। সময়টা কেটে যাচ্ছে। 2013 সাল। মাহির একজন চাচা, উনি চাকরির জন্য বাইরে চলে যান। তারপর দেখা যাচ্ছে মাহির একজন ফুপু, উনি এখানেই থাকতেন। দাদা দাদি তো আছেনই। ওই ফুপুর সাথে হঠাৎ করে একটা সমস্যা শুরু হয়ে গেল। ফুপুর নাম সোনালী। উনি এক রাত্রে দেখেন যে ওনার যে রুমটা, এই রুমের মধ্যে একটা সোফা রয়েছে। এই সোফার উপরে বামন আকৃতির একটা অবয়ব বসে আছে। এই অবয়বটা চোখে একটা চশমা পরা, বেশ কালো কুচকুচে, শার্টও পরা, প্যান্টও পরা। রুমের মধ্যে থাকা ডিম লাইটের আলোতে এই সোনালী ফুপু দেখছেন যে ওই অবয়বটা দাঁত বের করে হাসছে। দাঁতগুলো আবার সাদা, কালো চেহারা, সাদা দাঁত, অন্ধকার স্পষ্ট বোঝা যাচ্ছে।
সে খুব কর্কশ কণ্ঠে বলছে যে তুই আমার সাথে চল, তোর বাবার থেকেও আমি তোকে বেশি স্নেহ করব, ভালোবাসবো, তোকে আমি নিয়ে যাব, চল। এদিকে এই কথা শোনার পর উনি তো চিৎকার দিয়ে উঠেছেন। তখন কিন্তু এই অভাবটাকে দেখা যায় না। এদিকে দাদা দাদি চলে আসছেন ওখানে। কি হয়েছে উনি বলেন যে এই অবস্থা। তখন ওনারা বলেন আরে এটা মনের ভুলে কিছু না, ঘুমের মধ্যে কি না কি দেখেছিস। এভাবে মাঝে মাঝে উনি দেখতেন, মাঝে মাঝে চিৎকার দিতেন, কিন্তু পরিবারের সদস্যরা বিষয়টা মনের ভুল ভেবে উড়িয়ে দিচ্ছিলেন। ওই সময় কিন্তু ওনার বয়স 18 কি 19 বছর, বিয়ের কথাবার্তা চলছে। 2014 সালের 28 জানুয়ারি সকালবেলা তখন বাড়িতে কিন্তু এই সোনালী ফুপু আছেন, দাদি আছেন, আর দাদিদের একজন কাজের মহিলা আছেন। দাদি গরুর দুধ আনতে পাশের একটা জায়গায় গিয়েছিলেন। কাজে যিনি মহিলা উনি কাপড় ধুয়ে বাড়ির বাইরে শুকানোর জন্য দড়িতে নেড়ে দিতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর দাদি বাড়িতে এসে রান্নার জোগাড় করছিলেন। হঠাৎ করে দাদির মনে পড়ে, আচ্ছা সোনালী কোথায়। উনি তখন ডাকাডাকি করছেন, এ সোনালী, এ সোনালী, কিন্তু কোনো উত্তর না পেয়ে দাদি এই সোনালী ফুপুর রুমের দিকে যান। গিয়ে দেখেন ওনার রুমটা বন্ধ, জানালাটা খোলা ছিল। জানালা দিয়ে তাকিয়ে দাদি একদম থমকে গেলেন। দাদি দেখতে পেলেন তার মেয়ের দেহটা ঝুলছে। উনি ওখান থেকে সরে এসে একটা জায়গায় বসে পড়লেন। এরপর ওনার যে কাজের মহিলা তিনি এসে দাদিকে বললেন, আচ্ছা সোনালী কোথায়। দাদির চোখ দিয়ে কিন্তু পানিও ঝরছিল না, উনি একদম পাথরের মতো হয়ে গিয়েছিলেন। শুধু হাত দিয়ে ইশারা করে জানালার দিকে দেখালেন। সে কাজের মহিলা জানালার কাছে গিয়ে প্রচন্ড জোরে দিয়েছেন এক চিৎকার। উনি দেখলেন সোনালী ফুপু উনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। ওনার চিৎকার চেঁচামেচিতে আশপাশ থেকে লোকজন চলে আসে, এসে দেখে এই অবস্থা। অনেক লোকজন চলে আসে সেখানে, সবাই অবাক হয়ে যায়, এই মেয়েটার তো কোনো ঝামেলাই ছিল না পারিবারিক, তাহলে কেন এমনটা হলো। এমনটা না যে পরিবারের অন্য সদস্যদের সাথে তার ঝগড়া বিবাদ হয়েছে, এমনও না, তাহলে কেন এমনটা হলো। সকল ধরনের আইনি এবং ধর্মীয় কাজ শেষে বাদ আসর এলাকার কবরস্থানে খালামণিকে দাফন করা হয়। খালামণি এই কারণে বলছি, কারণ এই সোনালী ফুপু কারো খালা, কারো ফুপু, কেননা ঘটনা যিনি দিয়েছেন তার সম্পর্কের দিক থেকে আবার তিনি খালামণি হয়ে যান আর কি। মৃত্যুর সময় খালামণির বয়স 18 কি 19 বছর। ঘটনার দিন রাত থেকে শুরু হয় সমস্যা। দাদি তো মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন। বাড়ির বাকিদের অবস্থাও কিন্তু ভালো না। নিকট আত্মীয় যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই ওই দিন রাতের বেলা বাড়িতেই ছিলেন। এদিকে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন সিয়াম ভাই, ওনার নানু আর মাহির আম্মুও কিন্তু ওখানে ছিলেন। মাহি নিজেও ছিল। দুটো রুমে মোট 13 জনের মতো ওই সময় ছিলেন। গেস্ট রুমের পাশেই ছিল ওখানে দাদারা সহ আরো 5 জন প্রাপ্তবয়স্ক ছেলে। মাহিও ছিল ওখানে। দাদাদের পাশের রুমে ছিল দাদি সহ বাকিরা। মূলত এই রুমে ছিলেন সব নারী সদস্যরা। রাত যখন একটু গভীর হতে লাগলো সবাই নির্ধারিত রুমে চলে গেলেন। সদর দরজা তো প্রথমেই লাগানো ছিল। যে দুটো রুমে সবাই ছিলেন সবাই কিন্তু নিজ নিজ রুমের জানালা দরজা বন্ধ করে রেখেছিলেন অজানা কোনো একটা ভয়ে। রাত প্রায় 3টার কাছাকাছি সবাই ঘুমে বিভোর। হঠাৎ করে একটা ফোন বাজার শব্দ সবাই শুনতে পান। এই শব্দে সবারই ঘুম ভেঙে যায়। খুবই তীক্ষ্ণ একটা রিংটোন। যেই রুম থেকে আওয়াজটা আসছিল ওই রুমে কিন্তু কেউ ছিল না। ওই রুমে কিন্তু সোনালী ফুপু আত্মহত্যা করেছিল। ওই দিকটাতেও যাওয়া হয়। যাওয়ার পর রিংটোনটা শোনা যায় না। যখন আবার সবাই একটু দূরে চলে আসে আবার রিংটোনটা শোনা যায়। সারাটা রাত এরকম হয়েছে। শুধু তাই না, একজন দুজন যে শুনেছে তা কিন্তু না, সবাই শুনেছে। শুধু কি রিংটোনের আওয়াজ? না, শুধু রিংটোনের আওয়াজ না। মনে হচ্ছে উঠোনে কেউ দৌড়াদৌড়ি করছে, ফাঁকা রুমে কেউ দৌড়াদৌড়ি করছে। কেউ ভয়ে রুম থেকে বাইরে বের হতে পারেনি যখন এরকমটা শুরু হয়ে গেল।
ফজর আজানের পর সবকিছু শান্ত। পরদিন দাদা একজন ভালো হুজুর খোঁজা শুরু করেন। এরই মধ্যে আরো 3 দিন কেটে গেল। এই 3টা রাত কি ভয়ঙ্কর সমস্যা যে ওই বাড়িতে হয়েছে সেটা বলে বোঝানো যাবে না। প্রতিটা রাতেই দৌড়াদৌড়ি শব্দ, কান্নার শব্দ এরকম কিন্তু হচ্ছিল। সিরাজগঞ্জের তারাস উপজেলার একজন হুজুরের সন্ধান পাওয়া যায়। তো দাদারা কয়েকজন মিলে ওই হুজুরের কাছে যান, সব সমস্যার কথা উল্লেখ করেন। হুজুর সব শুনে বলেন, আচ্ছা ঠিক আছে, খোঁজ খবর নিয়ে দেখি, আল্লাহ চাহেন তো সমাধান হবে ইনশাল্লাহ। যদি এখান থেকে করা যায় করব, আর যদি মনে হয় আপনাদের বাড়িতে যেতে হবে তাহলে ওখানেই যেতে হবে। 2-1 দিন পরে জানাই। তো 2-1 দিন পরে হুজুর ফোনের মাধ্যমে জানান যে বাড়িতে আসতে হবে, বাড়িতেই সমস্যা মূলত বেশি। উনি আসেন, আর উনি বলে দেন যে উনি আসার আগ পর্যন্ত বাড়ির সবাই যেন খুব সাবধানে থাকেন। পরদিন সকালবেলা হুজুর তার একজন ছাত্র নিয়ে ওই বাড়িতে আসেন। হুজুরের উচ্চতা ছিল প্রায় 7 ফুট, বয়সটা 50-এর বেশি হবে। হুজুর বাড়িতে ঢুকেই বললেন, আপনার বাড়ির পেছনে যে 2টো কবর আছে এটা কি জানেন? দাদারা বললেন যে না তো, আমরা তো কবর সম্পর্কে জানি না, এতদিন হয়ে গেল এখানে আছি, কবর তো এখানে আছে আমরা জানিই না, কেউ বলেই নি। তখন হুজুর বললেন যে মূলত আপনারা যার কাছ থেকে জমিটা কিনেছিলেন ওনার 2টো সন্তান মারা গিয়েছিল, তাদেরই কবর এখানে আছে। আর জমি সহ যে বাড়িটা কিনেছেন এই বাড়িতে শক্তিশালী অনেকগুলো জিনের বসবাস রয়েছে। আমি এদেরকে প্রতিরোধ করার চেষ্টা করব, আর না পারলে আমাকে ক্ষমা করবেন। এরপর হুজুর বলেন যে আমি এই বাড়ির উঠোনে দাঁড়িয়ে আজান দিব, আর আপনাদের ভেতর কয়েকজন এই বাড়ির চারপাশে 4টা তাবিজ মাটিতে পুঁতে দিবেন। আজান শেষ করার আগে কাজটা করতে হবে, সমস্যা নেই, যতক্ষণ না তাবিজ সম্পূর্ণভাবে পুঁতে দেওয়া হবে আমি আজান বন্ধ করব না। আর বাকিরা যারা এখন আছেন সবাই একটি রুমে দরজা জানালা বন্ধ করে থাকবেন, বাইরে যাই কিছু হয়ে যাক না কেন কেউ কিন্তু বাইরে বের হবেন না। আর যখন শুনবেন আজান দিচ্ছি না, কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করছি, তখন বাইরে বের হবেন। এরপর হুজুর বাড়ির উঠোনের উপর একটা টুলের উপর দাঁড়িয়ে আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজানের ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে উঠল। এদিকে বাড়ির সদস্যরা চারপাশে 4টা তাবিজ গেড়ে দেওয়ার কাজ শুরু করেন। তখন মনে হলো বাড়ির চতুর্পাশে উথাল পাতাল ঝড় শুরু হয়ে গেছে। এদিকে ওই রুমের ভেতরে যারা ছিল ওনাদের কাছে মনে হচ্ছিল বাইরে ঝড় শুরু হয়ে গেছে, এখনই ঘর বাড়ির উপরে গাছপালা ভেঙে পড়বে। বাড়ির ভেতরে বিভিন্ন আসবাবপত্র মনে হচ্ছে কে বা কারা ভাঙচুর করছে। এদিকে বাইরে যারা ছিলেন ওনারাও কিন্তু বিষয়টা ফিল করছিলেন যে ঘরের ভেতরে ধূপধাপ কিছু একটা আওয়াজ হচ্ছে, ভাঙচুর হচ্ছে, কাচের জিনিসপত্র ভাঙচুর হচ্ছে, এরকম কিছু একটা। ওনারাও দ্রুত মাটি গর্ত করেন এবং তার মধ্যে তাবিজ দিয়ে মাটি দিয়ে পুঁতে দেন। হুজুর আজান দেওয়া শেষ করে তেলাওয়াত করছিলেন, কিছুক্ষণ পর রুমের ভেতর থেকে বাকিরা বাইরে বের হলেন ভয়ে ভয়ে। হুজুর বলেন, আলহামদুলিল্লাহ আপনারা এখন অনেকটাই বিপদ মুক্ত, আরেকটু কাজ বাকি আছে। তখন হুজুর বলেন, আচ্ছা আপনাদের ভেতরে কোনো কুমারী মেয়ে আছে, তাকে আমার দরকার হবে। তো এরকম একজনকে নিয়ে আসা হলো, তার নাম হচ্ছে ঋতু। তাকে নিয়ে আসার পর হুজুর বললেন যে আপনাদের আশেপাশে 40 ঘর চতুর্দিকে, এই 40 ঘরে যে সমস্ত মানুষজন আছেন তাদেরকেও ঝাড়ফুঁক করতে হবে, তবে সব লোকের দরকার হবে না। এই 40 ঘরের মধ্যে যাদের আসা যাওয়া আপনাদের বাড়িতে আছে শুধু তাদেরকে ঝাড়ফুঁক করলেই হবে। তো ওই যে ঋতু নামের ওই আপুকে নিয়ে আসা হয়। বাড়ির পাতিলের নিচে যে কালি আছে এই কালি দিয়ে আপুর ডান হাতের বৃদ্ধা আঙ্গুলির যে নখ রয়েছে এই নখে কালি দেওয়া হলো। হুজুর বললেন যে আমি যা যা বলবো আমার সাথে তুমিও তাই বলবে। হুজুর কিছু দোয়া দরুদ পড়তে লাগলেন, আপুও সেটা রিপিট করলেন। এরপর হুজুর বললেন, আচ্ছা তুমি কি কিছু দেখতে পাচ্ছ তোমার নখের ভেতরে? তখন আপু বললেন, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। একটা কালো পাঞ্জাবি এবং পাগড়ি পরা লম্বা একজন মানুষ 2জন বেটে টাইপের মানুষের ঘাড় ধরে নিজের সাথে করে নিয়ে চলে যাচ্ছে। এটা শোনার পর হুজুর বললেন, আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে। এরপর হুজুর সবাইকে ঝাড়ফুঁক করলেন। ঝাড়ফুঁক দেওয়া শেষ হবার পর হুজুর বললেন, আপনাদের বাড়িতে যে জিনগুলো ছিল ওদের মধ্যে সবচেয়ে শক্তিশালী 2টো জিনকে আমার অনুগত জিন বন্দি করে নিয়ে গেছে, আর বাকি যেগুলো ছিল ওদেরকে শুরুতেই কয়েদ করা হয়েছে, অর্থাৎ বন্দি করা হয়েছে। আপনার নিরাপদ, তবে বাড়ির চারপাশে যে 4টা তাবিজ গেড়ে দেওয়া হয়েছে কোনো কারণে কেউ যদি তুলে ফেলেন তাহলে বাড়িতে আবার সমস্যা হতে পারে। আর এই বাড়িতে যত মহিলা আছেন তারা কেউ কোনোদিনও ভালো থাকতে পারবেন না, শারীরিক সমস্যা একটার পর একটা লেগেই থাকবে। এটার সমাধান আমার জানা নাই, আপনারা আরো ভালো কোনো হুজুরের কাছে যাবেন, আশা করা যায় তখন সমাধান হবে ইনশাল্লাহ। এরপর হুজুর
সবগুলো রুমে যান, রুকিয়া করে দেন। আর উনি বলে দেন বাড়ির সামনের দিকে যে দুটো তেঁতুল গাছ আছে এগুলা কেটে ফেলতে হবে। ওনার নির্দেশনা মাত্রই তেঁতুল গাছ গোড়া থেকে কাটার কাজ শুরু হয়ে যায়। এরপর থেকে বাড়িতে জিন ঘটিত কোনো সমস্যা না হলেও বাড়ির মহিলা সদস্যরা যারা ছিলেন ওনাদের শারীরিক বিভিন্ন সমস্যা হতোই। সোনালী ফুপুর মৃত্যুর কয়েক মাস পর দাদি প্যারালাইজড হয়ে যান। 2026 সালের জানুয়ারি মাসের 9 তারিখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দাদি এই ইহকালের যাত্রা শেষ করেন। আমরা পরিবারের সবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুন। আর বোঝাই যাচ্ছে যে ফুপু উনি আত্মহত্যা করেননি, ওনাকে আত্মহত্যা করানো হয়েছে। কারণ ওনার সাথে যে প্যারানরমাল ঘটনাগুলো ঘটছিল এটার একটা সুষ্ঠু সমাধান কিন্তু পরিবারের সদস্যরা করতে ব্যর্থ হয়েছিলেন। যদি গুরুত্ব দিয়ে এই কাজটি করা হতো হয়তোবা আল্লাহ তাআলা এই বিপদ থেকে তাকে মুক্তি দিতেন। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু অনেকেই ভুলটা করি। আমাদের পরিবারের অনেকেই বিভিন্ন ধরনের সমস্যার কথা আমাদেরকে বলেন, কিন্তু আমরা বলি ও কিছু না, এটা মানসিক সমস্যা, চাকরি হচ্ছে না, বিষণ্ণতায় ভুগছো এজন্য এরকম হচ্ছে, ঘুম থেকে উঠে ভুলভাল দেখেছো, ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেছো। ছোট বাচ্চারা পর্যন্ত এরকম বললেও আমরা তাদেরকে উল্টাপাল্টা বুঝ দিয়ে চুপ থাকি। হ্যাঁ, তাদেরকে আমরা সাময়িকভাবে বুঝ দিতে পারি যাতে করে তারা ভয় না পায়, কিন্তু এই বুঝ দেওয়ার পর আমাদের করণীয় কি? আমরা কি সেই করণীয় কাজটা করতে পেরেছি? তাই যদি করতাম তাহলে এই সোনালী ফুপুর মৃত্যুটা এভাবে হতো না। হ্যাঁ, আল্লাহ তাআলা তার মৃত্যু ভাবে লিখে রেখেছিলেন, এটা সত্য। তারপরও মানুষের চেষ্টায় কিন্তু আল্লাহ তাআলা তকদির পরিবর্তন করেন। দোয়ার দ্বারা তকদির পরিবর্তন হয়, ভাগ্য পরিবর্তন হয়, হায়াত বাড়ে, হায়াত কমেও। এই জন্য যখনই বাসায় এই ধরনের কোনো তথ্য আমরা শুনবো, জানতে পারবো, বুঝতে পারবো, সাথে সাথে কাল বিলম্ব না করে এটার সমাধানের জন্য পদক্ষেপ নিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, আর ধৈর্য ধরে পুরো এপিসোডটি যারা শুনলেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সে শনিবার শনির রাতের নতুন আরো একটি এপিসোড শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফান দাহর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। চলে এলাম অদ্ভুতুরে মাইক্রোফোনের সামনে আর নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। এই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন ডাক্তার এইচ, এবং ডাক্তার এইচ কে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। তিনি অদ্ভুতুরের একজন অংশ, যারা পুরনো ছিলেন তারা ওনাকে শুনেছেন এবং তার ঘটনার সাথে অভ্যস্ত। তো ডাক্তার এইচ ঘটনাটি কালেক্ট করেছেন কোন একজন মানুষের কাছ থেকে। তিনি যেখানে থাকেন নর্থ আমেরিকার বেশ ঠান্ডা একটা অঞ্চল, সেখানে যাদের সাথে তিনি গল্প গুজব করেন তার ফ্রি টাইমে, তাদের মাঝে একজন তাদের এলাকার একটা পুরনো ঘটনা শেয়ার করেছেন। আজ থেকে প্রায় 150 বছর আগের, অনেক পুরনো। উনি কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করছিলেন এই এলাকার বিভিন্ন রকমের মানে ভৌতিক ব্যাপার স্যাপার, মিথ, এই ধরনের ঘটনা কি কি আছে। তো অনেকে নাকি কথা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন না, যারা একটু বয়স্ক মানুষ তারা এইসব জিনিস একটু ভয় পান। যেখানে ডাক্তার এইচ আলাপ করেছেন তারা একটু মানে কিছুটা আড়ষ্ট অবস্থায় থাকে না, ইয়াং জেনারেশন এই ব্যাপারে আলাপ করতেই চায় না, তাদের চিন্তা ভাবনা বা তাদের ডিসকাশন ডিফারেন্ট টাইপের। তো যাই হোক, একজন ডাক্তার এইচ কে ঘটনাটি বলেছেন, তো সেটি তিনি আমার কাছে শেয়ার করেছেন। আমি চলে যাচ্ছি সেই ঘটনায়, আমার মতো করে শেয়ার করব। এই ঘটনাটি যার সাথে ঘটে তার নাম ছিল উইলিয়াম, এবং তিনি নর্থ আমেরিকার একটা ছোট্ট টাউনে বসবাস করতেন, এবং তিনি পেশায় ছিলেন একজন কোচম্যান। এবং এই পেশাটা খুব তখনকার সময় বেশ একটা ইম্পর্টেন্ট পেশা ছিল, বিকজ তখন পর্যন্ত ওই এলাকায় রেলওয়ে বসে নাই। মানে এই ছোট্ট টাউনের সাথে কিন্তু পোর্ট ছিল, সেখান থেকে যেই জিনিসপত্র আনা নেওয়া হতো বা সরকারি যে মূল দেখা যেত বিভিন্ন রকম জরুরি জিনিসপত্র আনা নেওয়া করতো, সেগুলো কিন্তু স্টেজ কোচের মাধ্যমে হতো, মানে হেভি স্টেজ কোচ এগুলোতে যাওয়া আসা করতো। যেহেতু তখনও রেলওয়ে এস্টাবলিশ হয় নাই, বেশ লম্বা লম্বা দূরত্ব, প্রায় 200-250 মাইল দূরে এগুলো নিয়ে যেতে হতো।
তো যারা নাকি এই কোচম্যান গুলো ছিল স্টেজ কোচের, তাদের বেশ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স ছিল তখন। তো উইলিয়াম ছিলেন একজন কোচম্যান, তার বাবাও কোচম্যান ছিলেন এবং তিনি এই পেশাটা এনজয় করতেন। তো মোটামুটি তাদের এই ছোট্ট টাউন থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার যে রাস্তা তার ভালোই তার চেনা ছিল, হাতের তালুর মতোই চিনতেন তিনি, কারণ ছোটবেলা থেকে তার বাবার সাথে তিনি এইসব জায়গায় যেতেন, গিয়ে তার বাবা তাকে এগুলো চিনিয়েছে এবং পরবর্তীতে এই কাজেই তাকে ইনভলভ করে দিয়েছে। তো দেখা যেত যে বিভিন্ন সরকারি জিনিসপত্র, কাগজপত্র এবং দেখা যেত অর্থ, বিত্ত, বিভিন্ন জিনিস, এখানকার লোকাল ব্যাংকের জন্য যেসব জিনিসপত্র সব এই স্টেজ কোচে করে আসতো। তো সেগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস এবং এগুলোর সময় বিভিন্ন সময় ড্রাইভার চেঞ্জ হতো। আর সেই সময় এই যে রাস্তাঘাট বড় বড় উঁচু উঁচু গাছ দিয়ে ঢাকা থাকতো, বিভিন্ন জায়গায় উডস ছিল এই রাস্তা, মানে চলার রাস্তার মাঝে বড় বড় উডস, পাইন ওক গাছ, বিশাল বড় বড় পাইন ওক গাছ চারিপাশে ছড়িয়ে ছিটে থাকতো, এর মধ্যে দিয়ে এই ছোট রাস্তা, আর সেখান দিয়ে ঘোরা যেত এবং দেখা যেত ডাকাত পড়তো। সন্ধ্যার পরে একেবারে অদ্ভুত একটা ওয়েদার তৈরি হতো এই জায়গায়, দেখা যায় কুয়াশা এসে ছেড়ে ফেলছে চারিদিকে, একদম ভয়ঙ্কর, এবং উলফের ডাক শোনা যেত এরকম। যাই হোক, এগুলো বেশ মিস্টেরিয়াস জিনিস, আর এগুলোকে ওভারকাম করেই কিন্তু কোচম্যানের কাজ করতে হতো। এই কোচম্যানের চলার রাস্তাটা একটু বোঝালাম আপনাদেরকে, যেমন আমাদের দেশে রানার ছিল, রানাররাও কিন্তু অনেক কষ্ট করে রাস্তায় এরকম চিঠি জিনিসপত্র ক্যারি করতো। তো নর্থ আমেরিকার এই কোচম্যানরা কিন্তু এই রানারেরই আরো এক্সপ্যান্ডেড ভার্সন, মানে আরো বড় কাজ তাদের। যেমন রানারদের কাছে একটা লিমিটেড আকারে জিনিসপত্র থাকতো এবং লিমিটেড চিঠি বা হালকা টাকা পয়সা বা জিনিসপত্র নিয়ে তারা পৌঁছে দিত, কিন্তু এই কোচম্যানদের দায়িত্বে আরো বড় বড় জিনিস থাকতো। যেমন বড় একটা যেমন কোচ যখন আসতো, স্টেজ কোচ, সেটার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে সরকারি অনেক সম্পদ আছে ভেতরে, টাকা পয়সা, স্বর্ণ গহনা আছে, তখন দেখা যেত সাথে মাত্র হয়তো একজন কি দুইজন তারা সাথে সিকিউরিটি দিছে, এবং দেখা যেত যে এই রাস্তায় আসার মধ্যে এই বনের ভেতরে বা কোথাও ডাকাত পড়ছে, তাদের সাথে গোলাগুলি হতো, এবং এগুলোতে যদি মানে কোনো কারণে যদি ক্যাজুয়ালিটি এরকম হলে দেখা যেত তাদেরকে মেরেই ফেলতো, কারণ ডাকাতরা কখনো চাইতো না তাদেরকে কেউ চিনুক। তো দেখা যেত যে পুরোটাই ওখানে লোপাট হয়ে যেত আর কি। তো উইলিয়ামের কাছে এই কাজ বেশ পছন্দের ছিল, মানে চ্যালেঞ্জিং টাইপের একটা কাজ। তার বাবাও করেছে এবং সেও ছোটবেলা থেকে বাবার কাছ থেকে শিখেছে কিভাবে এই কোচ চালাতে হয়, রাস্তাঘাট চিনতে হয়। তো যাই হোক, সে খুব এক্সপার্ট ছিল এই ব্যাপারে, আর তার বেশ ভালো লাগতো। শীতের সময় যখন নাকি যেহেতু ঠান্ডা পড়তেছে, তখন দেখা যেত এই জিনিসগুলো স্লো হয়ে যেত, কারণ বরফ পড়তো এবং পুরো জায়গায় রাস্তার মধ্যে বরফে পিচ্ছিল হয়ে থাকতো, তখন রাস্তায় চলাফেরা কিন্তু কমে যেত। এই যে রাস্তা উডসের মধ্যে দিয়ে গেছে, এগুলো চলার জন্য অনুপযোগী হয়ে যেত অনেক জায়গায়, কারণ বরফ পড়ে অনেক জায়গায় দেখা যাচ্ছে উঁচু হয়ে গেছে, ওখান থেকে চলাও কঠিন। দেখা যেত যে ওখানকার যারা লোকাল পিপল, তারাই ওই রাস্তাটা ক্লিন রাখতো তাদের নিজের স্বার্থে, যাতে তাদের জিনিসপত্র আসতে পারে, কারণ যোগান তো আসতে হবে, বিভিন্ন যোগান, এবং শহরের সাথে কমিউনিকেশন রাখতে হবে মূল শহর থেকে এই ছোট টাউনটার সাথে। তো যাই হোক, তারা যতটুকু রাখতো এতটুকুই। এছাড়া দেখা যেত রাস্তা বেশ চলার জন্য বেশ বন্ধুর হয়ে যেত। আর উলফের ভয় আছে, উলফ চলাফেরা করে এবং এরা প্যাক্ট, মানে দল বেঁধে চলে। তো যাই হোক, তো শীতে মোটামুটি চলাফেরা কমে যেত। খুব ইম্পর্টেন্ট কোনো যদি কনসাইনমেন্ট থাকতো তখন আসতো এদিকে। আর উইলিয়াম তখন কাজ করতো একটা কোম্পানির আন্ডারে। সেই কোম্পানি কি করতো, এই কোচ প্রোভাইডার, তাদের এই কোচ সার্ভিসটা তারা প্রোভাইড করে। তো শীতের সময় দেখা যেত যে কোচ সার্ভিসের কাজ খুব কমে যেত, দেখা যেত যে খুব কাছাকাছি জায়গায় যদি কোনো কিছু পাঠাইতে হতো তখন পাঠাতো, অথবা দেখা যেত অল্প স্বল্প ছোটখাটো ডেলিভারি থাকলে তখন একটা ঘোড়া দিয়ে তাদেরকে পাঠিয়ে দিত, বলতো যে এই ঘোড়ায় করে চলে যাও, এবং এই স্যাডেল ব্যাগে করে ক্যারি করে নিয়ে যেত, যেটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস বা কিছু সাপ্লাই দিতে হলে। তো ইনকাম অনেকটাই কমে যেত আসলে। তো উইলিয়াম এগুলা মেনে নিছিল, এবং তাদের ওখানে যারা থাকতো তারা শীতের সময় সবাই জানতো যে সবারই মোটামুটি ইনকাম কমে যাবে। তো একদিন এরকম সন্ধ্যায়, শীতের সন্ধ্যায় উইলিয়াম গেছে, সে একটা রেস্তোরাঁয় বসে সেখানে তার যে বন্ধুর সাথে গল্প করতেছে। এই সময় তাদের অফিস থেকে একটা ছেলে, যে মেসেঞ্জার, সে খবর নিয়ে আসলো, বললো যে তোমাকে বস ডাকতেছে আলাপ করতে। তো বলছে এই সন্ধ্যার সময় এখন কি ব্যাপার, আর বস অফিসে খুলে বসছে এই সময় কি ব্যাপার, এখন তো কোনো কাজই থাকে না সাধারণত। তো বললো সেটা জানি না, তুমি এসে দেখা করো, আমাকে বললো এই খবরটা দিতে। তো উইলিয়াম বন্ধুদের সাথে তার মিটিং শর্ট করে সে হেঁটে বের হয়ে গেল। ঠান্ডার সময় রাস্তার মধ্যে একদম কটকটা ঠান্ডা, বাইরে কটকটা ঠান্ডা, সে কানে তার শেরপা জ্যাকেটের কলার উঠায় নিচ্ছে, কান ঢেকে, কানটা মাফলার দিয়ে ঢেকে রাখছে, রাস্তা দিয়ে হেঁটে আসছে, বুটের শব্দ হচ্ছে খটখট খটখট রাস্তায়।
এবং কাছে গিয়ে দেখলো যে তাদের যে অফিসের বাইরে তখন ল্যাম্পপোস্ট ছিল, তখনও ওই জায়গা পর্যন্ত ল্যাম্পপোস্ট বিদ্যুৎ সাপ্লাই হয় নাই, ওইটার মধ্যে একটা প্রদীপের মতো জ্বলতো আর কি, আগুনের মতো জ্বলতো, ওইটা জ্বলতেছে। তো উইলিয়ামের কাছে মনে হলো ঠান্ডার চোটে যদি ওই আগুনটা হাতে নিয়ে একটু পোহাইতে পারতো সেরকম ভালো লাগতো তার কাছে, কিন্তু সেটা তো আর যাবে না। তো কাছে গিয়ে অগত্যা ল্যাম্পপোস্টে নিলে 2-1 মিনিট দাঁড়ায় থাকলো, সে তাকায় দেখতেছে বেশ মিস্টিরিয়াস লাগতেছে, ঠান্ডায় চারিদিকে ছেয়ে গেছে টাউনের চারিপাশ, মানে হালকা কুয়াশা ভর করে ফেলছে এবং সবকিছু কেমন জানি ভৌতিক লাগতেছে, অবকাঠামোগুলো আকাশের আলোতে ডিফারেন্ট। তো যাই হোক, সে আস্তে আস্তে হেঁটে একসময় অফিসে ঢুকলো। তো অফিসে ঢুকে দেখলো যে তার যে বস, তার রুমে একটা সুন্দর পিদিম জ্বলতেছে, খুব লাক্সারিয়াস, এবং ওইটা মানে গোল্ড প্লেটেড, চকচক করতেছে আলোতে। ওই সেই পিদিমের ওই পাশে বসে আছে তার বস, তাকে বলতেছে যে হ্যালো উইলিয়াম, গুড ইভিনিং। তো সে বললো যে কি ব্যাপার বস, এই সন্ধ্যার সময় আমাকে ডেকে পাঠাইছেন কেন? বলে তোমার জন্য কাজ আছে। বলে কি কাজ? বলে আমাদের এখানে 2জন নতুন অতিথি আসছে পোর্টে, এবং তারা খুব ইম্পর্টেন্ট মানুষ, তাদেরকে পৌঁছে দিতে হবে তোমাকে। উইলিয়াম বললো যে কোথায়? বলে যে মাইনিং সাইটে, ওখানে মাইনিং সাইট আছে, ওখান থেকে 200 মাইল দূরে। বলতেছে 200 মাইল দূরে ওখানে মাইনিং সাইট আছে, মাইনিং ক্যাম্পস, এবং ওইখানে মাইনিং ক্যাম্পগুলো যারা চালাচ্ছে সেই কোম্পানিরই মানুষ এটা। হ্যাঁ, মানে ওই মাইনিং ক্যাম্পগুলো চালাচ্ছে বিভিন্ন কোম্পানি, লিজ নিত তখন, এবং ধনী ধনী কোম্পানি এগুলো তখন ইংল্যান্ড থেকে আসতো, এবং দেখা যেত যে নর্থ আমেরিকার ওই সাইড থেকে যেসব এলাকা একটু মানে অ্যাডভান্সড ওখান থেকে আসতো। তো বলছে যে ওরা আসছে এবং ওখান থেকে 2জন গেস্ট আসছে, তাদেরকে তোমার পৌঁছায় দিতে হবে ওখানে, এবং এটার জন্য আমাদের কোচ রেডি আছে, তুমি চলে যাবা, কালকে সকাল 9টায় তুমি রওনা দিবা। উইলিয়াম একটু অবাক হলো, বললো যে বস রাস্তার অবস্থা তো জানেন, যে ঠান্ডা, যে অবস্থা, এখানে বেরোনো যাচ্ছে না, রাস্তায় যদি এরকম তুষার জমে থাকে, বরফ জমে থাকে, আমি কিভাবে কি পার করব? তো বস বলতেছে না, আমি খবর নিছি এখান থেকে, তাদের আসলে অনেক মানুষ থাকতো, খবর নিছি রাস্তা মোটামুটি আছে, ক্লিয়ার আছে, রাস্তার মধ্যে হেভি স্নো ওইভাবে পড়ে নাই, তবে কিছু কিছু জায়গায় পিচ্ছিল হয়ে গেছে রাস্তা, তুমি কেয়ারফুল, তোমার চালাইতে হবে, এবং তোমাকে একটা খুব ভালো কোচ দিতেছে, স্টেজ কোচ with shaded cabin for the coachman, strong axle, আর 3টা draft horses এবং very strong ones। তুমি অবশ্যই পারবা এগুলো নিয়ে যেতে। তো শুনে উইলিয়াম একটু হাসলো, হেসে বলল যে এইটা তো নিতে পারবো, বাট রাস্তা যদি ঠিক না থাকে। বলে রাস্তার খবর নিছি ভালো, বাট তোমাকে নিতেই হবে, এটার কোনো আসলে কথা নাই, আর তোমার থেকে পাকা কোনো কোচম্যান আমি এখন পাচ্ছি না, তুমি আমাদের লিস্টে ফার্স্ট আছো, তো 3টা ড্রাফট হোর্সেস পাবা, তো সুতরাং তোমার 2টা হলেই চলতো, একটা কিন্তু তোমার এক্সট্রা থাকছে, এবং প্রত্যেকটাই খুব ভালো, ওয়েল টেকেন কেয়ার অফ ঘোড়া, 3টাকেই খুব ভালোভাবে টেক কেয়ার করা হয়েছে, স্ট্রং ঘোড়া, নিয়ে যেতে পারবা, কোনো সমস্যা নেই। তো উইলিয়াম শুনলো, শুনে বললো যে আচ্ছা, মানে সে সবসময় আসলে রেডি, উইলিয়াম সবসময় বিভিন্ন অ্যাডভেঞ্চারের জন্য চিন্তা করে থাকে, কোনো অসুবিধা নাই। তো বলতে তাহলে কিভাবে কি করতে হবে? তো বললো যে শোনো, তোমার আমি অ্যাডভান্স পে করে দিচ্ছি। তাকে একটা লাল রঙের থলে দেয় তার বস, বলে এটা নাও। তো খুব সুন্দর ভেলভেটের থলে, এটা দেখে কিন্তু উইলিয়াম অবাক হয়ে যায়, মানে ভেরি নাইস, মানে খুব সুন্দর। সে বলে যে বস এটা হেভি, ভিতরে কি আছে? বলে এটা এখন তোমার খোলার দরকার নাই, এটা কিন্তু তোমার পেমেন্ট, এবং পেমেন্ট কিন্তু যথেষ্ট, মোর দেন যথেষ্ট, সো এইটা এখন খুলবা না, এবং এই পেমেন্টটা তোমাকে যারা যাত্রী তারাই করে দিছে অ্যাডভান্স, বলছে তোমাকে আগে দিতে, এবং তোমাকেই খুলতে না করছে এখন, মানে ইউ শুড বি হ্যাপি, কোনো সমস্যা নাই, এটা নিয়ে যাও, আর কালকে সকাল 9টায় তোমরা রেডি থাকবা। তাদেরই আরেকটা ওখানে ওই টাউনেই একটা সরাইখানা আছে, খুব খুব ওইটা খুব লাক্সারিয়াস, ওখানে সব ধনীরা উঠতো, বলতো যে ওই সরাইখানার সামনে সকালে থাকবা তুমি, এবং তাদেরকে পিক আপ করে নিবা। আর ওখানে গেলেই দেখবা যে আমাদের লোক ওখানে কোচ রেডি করে রাখছে, ঘোড়া রেডি করে রাখছে, এবং তোমার জন্য একটা ভালো মানের বন্দুক দিতে বলছি, এবং অল অ্যামো ফিল্ড আপ অ্যান্ড এক্সট্রা অ্যামো সহ তোমাকে দিতে বলছি। তো সুতরাং তোমার রাস্তায় কোনো সমস্যা হওয়ার কথা না, আশা করি হবে না, তো তুমি চলে যাও, অসুবিধা নাই। আর ওখানে গেলে রওনা দিবা, যাওয়ার পথের রাস্তা তো আমি জানি না কেমন, ওয়েদারও খারাপ হতে পারে, তো কখন পৌঁছাবা সেটাও জানি না। তো ওখানে পৌঁছানোর পর যদি তোমার ওখানে মানে ফ্লেক্সিবল টাইম মতো থাকা লাগে রওনা দেওয়ার জন্য, ওই সময় তারাই তোমাকে ওখানে ব্যবস্থা করে দিবে বলছে, ওইখানকার যে ফ্যাসিলিটিস আছে ওখানে তুমি থাকতে পারবা নির্দিষ্ট সময় রওনা দেওয়া পর্যন্ত। আর রওনা দেওয়ার সময় তোমাকে আর কোচ নিয়ে ব্যাক করতে হবে না,
তো উইলিয়াম একটু অবাক হয়, কোচ নিয়ে ব্যাক করতে হবে না? বলে না, ওনারা কেউ ব্যাক করবেন না, তুমি ব্যাক করবা, তোমাকে ওখান থেকে একটা স্ট্রং ঘোড়া দেওয়া হবে, সেই ঘোড়া নিয়ে ব্যাক করে চলে আসবা, একটা ড্রাফট হর্স, ওইটা নিয়ে চলে আসবা, সো দ্যাট শুড বি গুড ফর ইউ, আর কোনো সমস্যা নাই। এই তো উইলিয়াম বলে যে হ্যাঁ কোনো সমস্যা নাই বস, তাহলে আমি দেখি। বলে হ্যাঁ দেখি না, কালকে সকাল 9টার মধ্যে কিন্তু চলে আসবা। তো উইলিয়াম বলে ওকে বস, বলে সে তাকে যে ব্যাগটা দিছে চোরেটা, সেটা সেরকম নাড়া দেয়, নাড়া দেওয়ার পর মনে হয় ভেতরে বেশ ভারী কিছু কয়েন টাইপের এরকম। তো সে অবাক হয়, ভারী ওজন এরকম মানে কয়েন। তো সে বলে বসরে বলে যে এই দ্যাটস গুড, আমি কি দেখবো? বস বলে নো নো নো, ডোন্ট লুক এট ইট নাও, আই টোল্ড ইউ যে তুমি এটা খুলবা পরে, যাও বাসায় চলে যাও, এন্ড এটা খুব ভালো অ্যামাউন্ট কিন্তু, মানে তোমার জন্য মোর দেন ইনাফ। তো উইলিয়াম বসের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে দেখে, অফিস থেকে বের হয়ে দেখে এখনই নিশুতি হয়ে গেছে, চারপাশে বেশ ঠান্ডা, মানে মানুষজন কেউ নাই, রাস্তাঘাট ফাঁকা একদম, ছোট্ট টাউন। সেখানে সে যে রেস্টুরেন্টে বসে কথা বলতেছিল বন্ধুদের সাথে, সেটাও বন্ধ হয়ে গেছে। যাই হোক, হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলো, নির্জন রাস্তায় শুধু বুটের শব্দ, নেড়া গাছ কতগুলা, এর মধ্যে ঠান্ডা, এর মধ্যে আসছে বাসায়। উইলিয়াম নতুন বিয়ে করছিল, তো তার ওয়াইফ তাকে দেখে বললো যে কি ব্যাপার, তুমি আজকে এত লেট করে আসছো? বলতেছে আসলে অফিসে ডাকছিল, তো অফিসে যে দেখলাম যে একটা কাজের অর্ডার পড়লো নতুন। তো তার ওয়াইফ বলছে কোথায়, এত রাতের বেলা কিসের কাজের অর্ডার? বলে যে না, নতুন একটা ডেলিভারি দিতে হবে। বলে ডেলিভারি দিতে হবে? বলে যে হ্যাঁ বেশ দূরে, এখান থেকে প্রায় 200 মাইল দূরে, অমুক জায়গায়। তো তার ওয়াইফ শুনে একটু মানে অবাক হয়ে যায়, এত দূরে তুমি কিভাবে কি যাবা, ঠান্ডার মধ্যে, রাস্তাঘাট জমে গেছে। বলে এখন কিছু করার নাই, অফিস থেকে দিছে এবং এটার জন্য খুব ভালো একটা অ্যামাউন্ট পে করছি ইন অ্যাডভান্স, এবং সেটা মানে সে থলেটা বের করে দেখাইলো। তো তার ওয়াইফ বলে যে এটা কি? তো বলে ধরো তুমি। তো তার ওয়াইফ ধরে দেখতেছে অনেক ভারী। বলে ওয়াও, এটার মধ্যে তো একটু খুলতে গেছে। বলে না 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 না, খুলো না, এটা একটা নিষেধ আছে, বলছে এটা খোলা যাবে না, এটা খুলতে হবে যখন আমি ব্যাক করব তখন খুলবো, মানে আমার কাজ শেষ হলে, এর আগে খুলতে নিষেধ করছে। এটা নাকি কাস্টমারের ডিমান্ড, কাস্টমার বলছে এটা। তো তার ওয়াইফ বলে যে আচ্ছা ডিমান্ড? বলে যে হ্যাঁ ডিমান্ড। তারা বলছে যেন এটা অবভিয়াসলি মানে এটা খোলা যাবে না যতক্ষণ পর্যন্ত আমি কাজ শেষ না করবো। বলছে আচ্ছা। তো সে বলে এটা রেখে যাবো বাসায়, এটা তো আমার দেওয়ার দরকার নেই, রাস্তাঘাট খারাপ, আমার একটু টেনশন হচ্ছে যে রাস্তাঘাট খারাপের মধ্যে আবার ওই যে ডাকাত ইত্যাদি ইত্যাদি। পশু নিয়ে আমি চিন্তা করি না, উলফ প্যাক নিয়ে চিন্তা করি না, ওর ব্ল্যাঙ্ক শট করলে একটু চলে যায় দিক ওদিক। তো তার ওয়াইফ খুব টেন্সড হয়ে যায়। তো রাতে তাকে যত্নকর্তি করে, বলে যে তুমি সাবধানে যাও, তোমার এই কাজটা আমার পছন্দ না, তোমার শীতের মধ্যে এরকম দূরে যেতে হয় বরফের মধ্যে এসে। তো উইলিয়াম বলে যে ইটস ওকে, এখন এটা তো আমার বাবাও করছে, আমিও করি, কি করার। এই এলাকায় ট্রেন না আসা পর্যন্ত, আসবে লোকোমোটিভ চলে আসবে খুব শীঘ্রই, আগ পর্যন্ত কিন্তু এইটাই আসলে ব্যাপার, এছাড়া আর কিছু কোনো উপায় নেই। আর লোকোমোটিভ চলে আসলে কিন্তু আমার জব সুইচ করতে হবে, অথবা ছোটখাটো কোনো কাজে মালপত্র আনা নেওয়াতে বিজি হয়ে যেতে হবে। এখন যেমন মোটামুটি একটু ফ্রি টাইম থাকে, আবার দূরে যাই আবার কাছে আসি, এগুলো আর করা যাবে না, তখন নিয়মিত কাজ করতে হবে। যাই হোক, রাতের বেলা উইলিয়াম বাসায় থেকে ওয়াইফের সাথে গল্প গুজব করে সে ঘুমায় শেষ রাতের দিকে। আর সকালে উঠে সে তাড়াতাড়ি রেডি হয়ে ভদ্রলোকের মতো একটু ড্রেস আপ করে খুব ভালো মতো, যেহেতু তাকে বলছে যে ওখানে এলিট মানুষরা চড়বে তার কোচে, এবং তাদের ড্রেস আপ ওরকম হইতে হয় কোচম্যানকে। তো সেইভাবে সে ড্রেস আপ করে তার সাথে সে তার বাসার থেকে বিদায় নিয়ে রওনা দেয়, এবং রওনা দিয়ে দ্রুত চলে আসে সেই সরাইখানার সামনে। তো এসে দেখতেছে যে সরাইখানার একেবারে গেটের কাছে একদম ঝকঝকে বার্নিশ করা একটা স্টেজ কোচ রাখা, মানে এত সুন্দর, মানে একদম ঝকঝক করতেছে, গেটের মধ্যে চেহারা দেখা যায় পলিশ করা, এবং তাদের কোম্পানির নাম লেখা সোনালী কালার দিয়ে, ব্ল্যাকের উপর সোনালী কালার দিয়ে। চাকাগুলো একদম হোয়াইট কালারের করছে, এবং তার বর্ডারে সোনালী পোঁচ দেয়া পুরোটা। এবং দেখলো যে চাকার নিচে এক্সেলের এখানে আলাদা একটা শক অ্যাবজর্বের ব্যবস্থা তৈরি করছে। তো মোটামুটি বোঝালো বেশ ওয়েল ইঞ্জিনিয়ার্ড একটা কোচ এটা, তো দেখে বুঝলো। এবং তার যে সিট সেটাও দেখলো যে খুব সুন্দর, এর আগে কিন্তু এই কোচটা সে চালায় নাই। আর এটার সাথে 3টা ড্রাফট হর্সেস লাগানো, এবং বেশ বড় বড়, মানে এগুলার ড্রাফট হর্স এগুলা কিন্তু বেশ বড় বড় সাইজের, এবং এটার যে হুফের কাছে, খুরের কাছে বেশ পশমের মতো এরকম, এবং কেশর গুলা বড় বড়। তো বুঝলো যে এটা বেশ একটা রাজকীয় গাড়ি,
তো উইলিয়ামের কোনো কথা নাই, সে উঠে বসে দেখলো নিজের যে সোফার সিট, এটাও বেশ আরামের, গদি খুব সুন্দর এবং পাশ থেকে ঢাকা, মাথার উপর একটা ছোট্ট শেডের মতো দেয়া, মানে উপর থেকে যদি বাতাস টাতাস স্নো পড়ে এই পাশে তার লাগবে না। সে চাইলে মোটামুটি এখানে কিছু জিনিস টেনে টুনে আরো সুন্দর করতে পারে। যাই হোক, ভালোই লাগলো তার কাছে, এবং তাকে সেই তাদের কোম্পানির লোক সেখানে তার হাতে বন্দুক দিয়ে দিল, এক্সট্রা অ্যামো দিল, তার সোফার সিটের নিচে ঢোকায় রাখা যায়, ওইটা সে খুলে সেগুলো ঢুকাইলো, ঢুকায় তার বন্দুকটা রাখলো শোয়, এবং তখন বললো যে ওকে, তা তুমি রেডি হয়ে যাও রওনা দেওয়ার জন্য। তার ঘোড়াগুলো পা ঠুকতেছে রীতিমতো, এবং সবচেয়ে অবাক কাণ্ড যে একটু অবাক হলো যেটা উইলিয়াম, যে 3টা ঘোড়াই কালো, কুচকুচে 3টা কালো ঘোড়া, মানে তার ঘোড়াগুলো কুচকুচে কালো এবং খুব ওয়েল ম্যানার্ড, কথা শুনতেছে, পা ঠুকতেছে কিন্তু কথা শুনতেছে। দেখলো ঘোড়াগুলো খুব মানে মানে খুব মতো দাঁড়ায় গেল, খুব সারিবদ্ধভাবে দাঁড়ায় গেল চুপচাপ। এই সময় সে বুঝতে পারলো যে তার এখানে তার প্যাসেঞ্জার উঠতেছে। তো আস্তে করে সে মাথা ঘুরায় দেখলো 2জন লেডি উঠতেছে, এবং তাদের মুখের সামনে এরকম টানা, চেহারাটা ভালো মতো দেখা যাচ্ছে না। তারা উঠলো, সেই তার কোচে উঠলো, উঠে বসলো, এবং সাথে সাথে তাদের কোম্পানির লোক এসে বললো যে হ্যাঁ, কোচে বসছে, এরা গেস্ট বসছে, তো তুমি রওনা দাও। তো বলে তাদের সাথে কথাবার্তা বলে সে রওনা দিয়ে দিল। চলা শুরু করলো উইলিয়ামের কোচ, এবং সে বুঝলো যে এই কোচ যথেষ্ট আরামদায়ক, এবং কোচের মধ্যে যথেষ্ট মানে সুন্দর শক অ্যাবজর্বিং এর ব্যবস্থা রাখা হয়েছে, যেটাতে তার গাড়ি, সে অনেক কোচ চালাইছে, এরকম সুন্দরভাবে ব্যালেন্সড আউট হয় না, এত সুন্দরভাবে শকগুলা আটকা যাচ্ছে, এবং ঘোড়াগুলো খুব ওয়েল ম্যানার্ড চলতেছে। তো সে বুঝলো যে এটা তো মানে খুব একটা সমস্যা না। আর 2টা ঘোড়া সাধারণত থাকে, এখন 3টা, এবং ভালোই টানতেছে। সে তার মতো চেষ্টা করলো স্পিড আপ করতে। প্রথমকার রাস্তাগুলো দেখলো সে যে প্রথম দিকের রাস্তাগুলা বেশ খানিকটা সুন্দর, মানে পরিচ্ছন্ন রাস্তা, পাথর বিছানো রাস্তা, এগুলো উপর দিয়ে চলতেছে। তো বুঝলো যে এখনই যতটুকু যাওয়া যায়, সামনে কি অবস্থা আছে কে জানে, এবং সুন্দর পরিচ্ছন্ন করা রাস্তা, অনেক দূর পর্যন্ত পরিষ্কার করা, কোনো সমস্যা নাই। তো চলতেছে মোটামুটি ভালো একটা স্পিডে, চলতে চলতে সে মোটামুটি বুঝলো যে তার ভাগ্য আজকে সুপ্রসন্ন, যে অনেক সুন্দর সুন্দর করে এই রাস্তাগুলো, পাথর, এই যে পাহাড়ের কার্নিশ গুলো পার হয়ে সে চলে যাচ্ছে সুন্দর। চলতে 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 একসময় ঝিমুনি লেগে গেল, কারণ অনেক দূরের পথ, দুপুরের পরে। তো সে চিন্তা করতেছে যে এই সোফার ভেতরে যারা আছে, নর্মালি এরকম কোথাও দূরের রাস্তায় চলতে গেলে অনেকে রিকোয়েস্ট করে তাদেরকে থামার জন্য, কারণ দেখা যাচ্ছে যারা এখানে আছে তারা কিছুক্ষণ বসে, তাদের ওই ভেতরে কিন্তু তাদের টি কোজি সেট আছে, তাদের থার্মো ফ্লাস্ক আছে, তারা ওখানে চেষ্টা করে মানে গরম চা বা ইত্যাদি কফি এগুলো বানায় খেতে আর কি ওই জায়গায়। তো দেখতেছে যে এখানে কোনো রিকোয়েস্ট হচ্ছে না, তার কাছে কেউ কিছু বলতেছে না। তো সে চিন্তা করলো যে এরা তো খুব মানে নীরব মানুষ, কোনো কথা বলে না। যাই হোক, সেও তার মধ্যে থামাচ্ছে না। তো একটা পর্যায়ে দেখা গেছে যে দুপুর পার হয়ে গেল, গড়ায় গেছে, সূর্য ডুবে যাচ্ছে, এরকম অবস্থা, এবং বেশ ঝিমুনি লাগতেছে উইলিয়ামের কাছেও। সে মনে করলো তার একটু নেমে হাত পা ঝাড়া দেওয়া দরকার। আবার একটু ভয় পাচ্ছে, কারণ একটু পরেই কিন্তু উডসের রাজত্ব শুরু হবে, গাছপালার রাজত্ব, মানে দুই পাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, এবং ওই জায়গায় 2টা ভয়, এবং এই শীতের সময় বেশি ভয় যে ওই জায়গায় উলফের প্যাক থাকে, এবং এই উলফের প্যাকগুলা মানুষের যদি গন্ধ পায় বা বুঝতে পারে কোনো প্রাণী এখানে চলাফেরা করতেছে, তারা ফলো করা শুরু করে, এবং এরা ওই আশপাশ দিয়ে ঘুরে এবং চান্স পাইলে অ্যাটাক করবে, এরকম একটা অবস্থা। তো এটা একটা ব্যাপার। আর এছাড়া ডাকাতের কিছু ভয় আছে, যে ওই জায়গায় কিছু ডাকাত ওত পেতে থাকে। শীতে একটু কম থাকে, কারণ শীতে গাড়ি ঘোড়া কম চলে, বাট ওই ডাকাতদের মূল থাকে কোনো ধনী ব্যক্তি বা কোনো স্টেজ ওয়াগন চলতেছে নাকি, যেখানে অনেক সম্পদ টম্পদ আছে ভিতরে। তো এদেরও একটা ভয় আছে। তো চিন্তা করলো যে এখানে ঢোকার আগে আমি নিজেই থামি। তো সে ওই উডসের এলাকায় ঢোকার আগে সে গাড়ি থামালো, নিজে থামায় সে গেল, সে গিয়ে সে ওই গেটটা নক করলো টকটক করে, টকটক করে বলতেছে যে এক্সকিউজ মি, আমরা একটু এখানে থামছি, আপনারা চাইলে নামতে পারেন, নেমে একটু যদি রিল্যাক্স হতে চান সেটা হতে পারেন, আমি নিজে একটু রিল্যাক্স হওয়ার জন্য এখানে থামছি। তো ওই পাশ থেকে এক ভদ্র মহিলা খুব সুন্দরভাবে বললো তাকে যে আমাদের প্রয়োজন নাই, তুমি রিল্যাক্স হয়ে তুমি রওনা দাও। তো সে বলতেছে যে আই উইল বি এন্টারিং ইন দ্য উডস। হ্যাঁ, বলতেছে যে এরপর রাস্তা কিন্তু একটু বাম্পি হবে, আর কেমন রাস্তা আমরা জানি না, তো আপনারা একটু কমফোর্টেবলি বসেন এবং স্টে কেয়ারফুল। তো তারা বলতেছে ইয়েস উই উইল, আমরা ঠিক মতোই থাকবো, ইউ মে প্রসিড।
তো আর কোনো কথা না বলে উইলিয়াম এসে বসলো, বসে সে ঘোড়া আবার চালিয়ে দিল এবং তার ঘোড়া ছুটে চললো এই রাস্তা ধরে এবং এক সময় উডসের মধ্যে ঢুকে গেল। যখন এই উডস মানে গাছপালার মধ্যে দিয়ে আর কি, বিশাল গাছপালা, দুই পাশে উঁচু উঁচু গাছ, পাইন ওক এরকম উঁচু উঁচু হয়ে আছে, দুই পাশ থেকে মাঝখান দিয়ে চলতেছে এবং রাস্তা এক সময় গাছের জন্য, একে তো এমনি সূর্যের আলো হারায় গেছে, গাছের জন্য অনেকটা দেখে মনে হচ্ছে যে মানুষের যে লাগে, ধাঁধা লাগে, চোখে ধাঁধা লাগার মতো। কারণ রাস্তাটা যে বেঁকে গেছে বোঝা যায় না, অনেক সময় দূরের গাছগুলাকে দেখে মনে হয় যে রাস্তা কিভাবে গেছে, এরকম অন্ধকার হয়ে আসলো, একদম অন্ধকার। তো তখন সে সাথে সাথে তার সামনের যে বাতিগুলা জ্বালাই দিল, না জ্বালায় উপায় নেই, এই বাতির একটা ভয়ও আছে যে এই বাতি জ্বালালে ওই যে ডাকাত, ওরা সিগন্যাল পেয়ে যায় অনেক সময় যেখানে কেউ যাচ্ছে, এবং ডাকাতদের ওখানে চোখ থাকে, তারা জানে মানে যে এখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া গেলে তারা টের পায়। ওরা দেখা যায় যে ওই পাহাড়ের কাছে কোথাও ছোট্ট কুড়ে ঘর আছে, ওখানে থাকতেছে, ওরা ওখানে মানে তককে তককে থাকে আর কি। যাই হোক, এখন কিছু উপায় নেই, তার লণ্ঠন দুটা সে জ্বালা নিল তার কোচের সামনে এবং সে অবাক একটা জিনিস খেয়াল করলো যে তার যে প্যাসেঞ্জার আছে তারা কোনো বাতি জ্বালাচ্ছে না ভেতরে। তার এই যে ঘোলা কাচ, যে এখানে তো মানে ফ্রস্টেড গ্লাস দেওয়া তার এই কোচের পেছনে, সে কিন্তু ভেতর থেকে কোনো বাতি জ্বলতেছে না। তো সে অবাক হইলো যে আরে এরা কি মানে বাতি জ্বালাবে না, ওখানে ব্যবস্থা আছে কিন্তু সুন্দর, ওখানে লণ্ঠন আছে, জ্বালালে সুন্দর আলো আসে। দেখলো না, তারা কোনো বাতি জ্বালাচ্ছে না, অন্ধকার, মানে ভেতরে ফার্স্টের গ্লাস অন্ধকার। তো সে চিন্তা করলো এরা কি ঘুমাচ্ছে কিনা, মহিলা দুইজন। তো এটা নিয়ে একটু তার ভয়, যে দুইজন যেহেতু মহিলা ভেতরে, তো এটা নিয়েও তার মধ্যে একটু ভয় আছে। তো সে আবার ভালো মতো ফিল করলো যে তার যে বন্দুকটা ঠিক মতো রাখা আছে নাকি, এরকম হাত দিয়ে পায়ের কাছে দেখলো যে হ্যাঁ বন্দুক ঠিক মতো আছে। আলো জ্বলতেছে, বেশ ঠান্ডা, ঠান্ডা বাড়তেছে, উডসের মধ্যে বেশি ঠান্ডা, জায়গার থেকে কুয়াশা এরকম বের হয়ে এক পাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছে। রাস্তাটাকে ট্র্যাক রাখা খুব মানে বিপদর হয়ে যাচ্ছে। সে বুঝতে পারতেছে যে রাস্তা যদি একটু ভুল করে, অনেক সময় দেখা যাচ্ছে একটা বাঁক নিয়ে ঘুরে গেলেই তার এই কোচের চাকা যদি বেরিয়ে যায় দিক থেকে কিন্তু একদম শেষ, ওরা কোচ পড়বে, ঘোড়া সহ সেই নিচে চলে যাবে ওখানে। তো এই ভয়টা আছে। তো এই জন্য কিন্তু সে যে মানে তার কাছে মনে হচ্ছে যে ঘোড়াগুলা খুব ওয়েল ট্রেন্ড এই রাস্তায় চলার জন্য। এরা কি রাস্তা দিয়ে চলছে, সে অবাক লাগলো। এই রাস্তা দিয়ে সে গেছিল আজ থেকে প্রায় 1.5 বছর আগে, উইলিয়ামের মনে আছে, তখন এরকম উইন্টার না, তখন ইসের সময়, স্প্রিং এর সময় সেখান দিয়ে গেছে। তখন তার মনে আছে সে গেছিল আজ থেকে প্রায় 1.5 বছর আগে, তখন তার কাছে এরকম মনে হয়নি, তখন বেশ সুন্দর ছিল রাস্তাঘাট। তো তবে তখনও সে যে ওয়াগনে গেছিল সে ঘোড়াগুলো এত ট্রেন ছিল না, এই ঘোড়াগুলো মানে খুবই বেশি ট্রেন। এরকম চলতে চলতে এক সময় বেশ রাত হয়ে গেছে, তখন মানে বেশ রাত, প্রায় রাত 8-9 বাজে। তো উইলিয়াম চিন্তা করতেছে যে আমি মনে হয় কাছাকাছি চলে আসতেছি, কারণ সে দেখতেছে যে দূরে পাহাড়, এরকম পাহাড়ের উপর থেকে চাঁদ উঠছে, চাঁদের আলো এসে পড়ে গাছের গায়ে যেই বরফের কিছু কিছু অংশ লেগে আছে ওগুলো ঝকঝক করতেছে সাদা। তো সে মনে হলো যে এই গাছের বিন্যাসটা আগে দেখছে, তো সে মোটামুটি ধারণা করে রাখতেছে যে আমি হয়তো আরো ঘন্টা 2 চললে ওই জায়গায় পৌঁছায় যাবো, এরকম চিন্তা করে সে যাচ্ছে। এই সময় হঠাৎ করে সে দূর থেকে উলফের ডাক শোনা শুরু করলো, দূর মানে বেশ খানিকটা দূর থেকেই। সে কেয়ারফুল হয়ে গেল, খুব কেয়ারফুল হয়ে গেল, আস্তেই করে রাইফেলটা বের করে হাতে নিয়ে নিল, তার মানে বন্দুকটা হাতে নিয়ে নিল, নিয়ে সে আবার ঘোড়া নিয়ে রওনা দিল। ঘোড়া খুব একটা বিচলিত না, খুব অবাক কাণ্ড যে ঘোড়া খুব একটা বিচলিত না। এরকম উলফের প্যাকের পেলে কিন্তু ঘোড়া বেশ বিচলিত হয়ে যায়, কিন্তু এই ঘোড়াগুলো বিচলিত না, এগুলো চলছে। এবং খুব অবাক কাণ্ড, তার কাছে মনে হচ্ছে না যে ঘোড়া একটু ক্লান্ত হচ্ছে। সাধারণত ঘোড়াকে থামাতে হয়, রেস্ট দিতে হয়, এই ঘোড়াগুলো খুব একটা কিছুই চাচ্ছে না। আর উইলিয়ামও মনে মনে চিন্তা করতেছে যে এই জায়গায় রেস্ট দেওয়ার জায়গা না, এই জায়গায় ঘোড়াকে যদি আমি থামতে দেই, রেস্ট নিতে দেই, বিপদ হওয়ার সম্ভাবনা 100%। এই চিন্তাগুলো চলতেছে সে। এবং একটু পর পর সে উল্ফগুলার শব্দগুলো আরো কাছে আসা শুরু করলো, খুব কাছে আসা শুরু করলো। তো উইলিয়াম একটু ভয় পেয়ে গেছে। এখন সে চিন্তা করতেছে যে এগুলো যদি হঠাৎ করে আসে, এবং সে বুঝতেছে যে দুই পাশে যে উঁচু গাছগুলো ছিল ওগুলো নিচু হয়ে গেছে অনেক, মানে তার রাস্তার লেভেলে চলে আসে, মানে যে কোনো সময় উল্ফ বের হয়ে আসতে পারে দুই পাশ থেকে, এরকম একটা অবস্থা। এবং এক সময় সে চোখের পাশ থেকে খেয়াল করলো যে দূরে জ্বলন্ত চোখ, কয়লার মতো চোখ কতগুলো জ্বলতেছে, এবং এগুলা তাকে ফলো করে করে আসতেছে বেশ স্পিডে। তো সে বুঝলো যে এগুলা উলফ। তো সে যখন বুঝছে খুব কাছাকাছি আছে এগুলা, তখন সে আর উপায়ন্তর না দেখে সে বুঝলো যে আর উপায় নেই। তো সে শুধু একটু গলা খাকারি দিয়ে বলল যে উলফস, উলফস, আই এম শুটিং, বলে সে তার বন্দুক বের করে ধুম করে একটা ফাঁকা ফায়ার করলো। প্রচন্ড এরকম নীরব বনভূমির মধ্যে, এই বনভূমির মধ্যে মানে একদম নির্জন বনভূমিতে মনে হলো কামান দাগার মতো শব্দ হলো,
দুম করে উঠছে চারিপাশে। এবং সে মানে মনে মনে সাহস কারণ জোগানোর চেষ্টা করলো, কারণ এরকম শুট করে সাধারণত উল্ফ সরে যায় ওইখান থেকে। আসলেও সে দেখলো যে উল্ফগুলাকে আর দেখতেছে না, সে চলা শুরু করলো আবার। কিন্তু সে খুব অবাক হলো যে এই যে সে গুলি করলো, গলা খাকারি দিয়ে চিৎকার করে বলল, তার প্যাসেঞ্জারদের ভেতরে কোনো মানে নড়াচড়া নাই, কোনো রকম শব্দ নাই, এমনকি আলো আসতেছে না পেছন থেকে। খুব অবাক হলো সে, যেটা কি ঘটনা, এরা কি এইভাবে ঘুমাইতে পারে নাকি? এরকম রাইফেলের শব্দ শুনলে তো মানে মানে সব কেঁপে যাবে, বনভূমি কেঁপে গেছে শব্দে। এবং উল্ফও কিন্তু সরে গেছে, উল্ফ দেখতেছে না সে। আর বেশ কিছু দূর সে যাওয়া শুরু করলো, যেতে যেতে সামনে গিয়ে একটা বাঁক আছে এই পাশে, গাছপালাগুলো এইভাবে হয়ে আসছে, মানে বেশ ঘুরে গেছে এরকম। সেখানে হঠাৎ করে সে দূরে দেখলো, তার এই যে এখানকার লণ্ঠনের আলোতে তার মনে হচ্ছে দূরে সে দেখতে পাচ্ছে একটা ঘোড়া, এবং ঘোড়ার সামনে মানুষ বসা। তো এইখানে একটু বুক কেঁপে উঠছে উইলিয়ামের, কারণ সে মনে করলো যে এটা তো তাহলে মনে হয় সেই ডাকাত, যেহেতু সে রাইফেল দিয়ে শুট করছে, এই শব্দেই ডাকাত আসছে। এবং তার চিন্তাকে মানে একেবারেই মানে করতে সমর্থন করতেই মনে হলো সামনের যে ওই ঘোড়া নিয়ে যে দাঁড়ায় আছে, সে রাইফেলটা উঁচা করে দ্রুম করে একটা ফাঁকা ফায়ার করলো, বেশ জোরে লাউড শব্দ একইভাবে। এবং সে বুঝতে পারলো, এখান থেকে বুঝতে পারতেছে হালকা আলো ওখানে যাচ্ছে তার কাছে, যে রাইফেলটা তার দিকে তাক করা, উইলিয়ামের দিকে। উইলিয়াম বুঝতে পারছে যে এদের হাতের এইম খুব ভালো, মানে ও যে তার দিকে রাইফেল তাক করে রাখছে, গুলিটা মিস হবে না, তার গায়ে লাগবে। ওখান থেকে গলা খাকারি দিয়ে তাকে বলতেছে, স্টপ অ্যারাউন্ডস অর ইউ উইল সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। তো চিৎকার করে বলছে। তো ও বুঝতে পারছে উইলিয়াম যে আসলেই তাকে গুলি করবে। তো উইলিয়াম ঘোড়া থামায় ফেললো লাগাম টেনে। তো দেখলো ঘোড়া একেবারে শব্দ করে, চিহি করে শব্দ করে, দুই পা উঁচু করে থেমে গেল জায়গার উপরে। তো উইলিয়াম দাঁড়ায় পড়ছে। তো তারপরে সে শব্দ পেল পেছনে আবার ঘোড়া আসতেছে। তো বুঝতে পারলো যে তার পেছনেও এরকম আরো ঘোড়ার শব্দ, সে দুইটা খুরের শব্দ পাচ্ছে, যে দুইটা ঘোড়া সে বুঝতে পারতেছে, আর আসতেছে সামনে একজন। তো সামনে যে ছিল সে কাছে চলে আসলো, এসে উইলিয়ামকে সে ওই গান ধরে রাখছিল, ধরেই বললো যে নামো গাড়ি থেকে, নাম। তো উইলিয়াম নেমে গেল। তো বলছে তোমার মানে আর্মস ইন দ্য গ্রাউন্ড, ফেলে দাও, রাইফেল নিচে ফেলে দাও। তো উইলিয়াম তার রাইফেল ফেলে দিল, দেওয়ার পর তাকে ধরে দুই হাত উঁচা করলো, করে তার মাথার মধ্যে বন্দুক ঠেকায় নিয়ে গেল তাকে কাছে, গেটের কাছে গিয়ে তারা নক করা শুরু করলো দরজার মধ্যে, যে হুয়েভার ইজ দেয়ার কাম আউট, মানে ভিতরে যে আসো বের হয়ে আসো, উই গট ইউর ম্যান, যদি তুমি বের হয়ে না আসো তাহলে একে আমরা শেষ করে দিব, এরকম বলতেছে ভিতর থেকে, বাইরের থেকে দাঁড়ায়। এবং জোরে জোরে অস্থির ভাবে নক করতেছে বারবার দরজার মতো, ঠাস 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 করে। তো বলতেছে, তা ওখানে আবার চিৎকার করে বলছে, ওয়াই দ্য লাইটস আর আউট। তো এই সময় উইলিয়াম দেখলো যে পেছনে দুইজন যে ঘোড়ার মধ্যে বসা ছিল, দুজন ডাকাত, ওরাও এসে পড়লো দিতে, একজন বয়স্ক আর একজন মিড এজের, আর তাকে যে ধরে রাখছে সে বেশি ইয়াং। তো তারা দুইজন মিলেও দরজা শুরু করলো, নক শুরু করলো, বললো কাম আউট or else you'll find out what happens next বলে মুখ থেকে দেখা গেল তামাক ছিল, তামাকের থুতু ফেললো এবং বলতেছে বারবার। এরপর তারা তাদের যে বন্দুকের পিছনে যে স্টক আছে ওইটা দিয়ে বাড়ি মারা শুরু করলো দরজায়। তো উইলিয়ামের কাছে খুব খারাপ লাগতেছিল, বিকজ এই যে তাদের যে রাইফেলের কুদু দিয়ে যে বাড়ি মারতেছে, তার সুন্দর ওয়াগনের যে বার্নিশ নষ্ট হয়ে যাচ্ছে। তো এরকম 2-3 বার বাড়ি মারার পর হঠাৎ করে শব্দ হলো কি, দরজাটা খুলে যাওয়ার, ক্যাচ করে খুলে যখন যাচ্ছে, দরজাটা বাইরের দিকে খুলতেছে, তো যেই লোকটা বাড়ি দিচ্ছিল, বয়স্ক লোকটা, সে বন্দুকটা বাগায় ধরে একটু পিছায় গেল। এখানে ভেতরে তো বাতি জ্বলতেছে না, তার সামনে বাতি জ্বলতেছে, ওইটার হালকা আলো ওই পাশে পড়ছে। এসে দেখলো যে দরজাটা ওখান থেকে খুলে গেল, এবার মানে পুরা খুলে গেল। এবং 1 সেকেন্ডে মনে হলো একটা শব্দ হলো ভিতর থেকে, খ্যাঁক করে এসে একটা মানুষ বা মহিলা যদি প্রচন্ড স্পিডে উড়ে বাইরে চলে আসে, মানে ঝাঁপায় পড়ে, সেরকম ভাবে একটা মহিলা ভেতর ঝাঁপায় পড়লো, এত ক্ষিপ্রভাবে ঝাঁপায় পড়লো লোকটার উপরে, লোকটা রাইফেল দিয়ে গুলি করার 1 সেকেন্ড সময় পেল না। এবং 1 সেকেন্ডের জন্য ফিরে তাকাইছে যে নাকি ধরে রাখছিল উইলিয়ামকে, রাইফেল তার দিকে। তো উইলিয়াম দেখলো যে সম্পূর্ণ মুখে মুখোশ পরা এক মহিলা, মানে মুখটা মুখোশ দিয়ে ঢাকা, এবং মুখোশটা অদ্ভুত একটা মুখোশ, এবং মুখোশের চোখের জায়গায় যে জায়গাটা খোলা আছে ওই জায়গাটা ধক ধক করে জ্বলতেছে, ওই যে উল্ফের চোখ দেখছিল সেরকম উল্ফের মতো চোখ জ্বলতেছে। এবং 1 সেকেন্ডের জন্য ঘুরে তাকাইছে মুখোশ পরা মুখটা, এবং পরবর্তী সেকেন্ডে সে ওখান থেকে একটা ঝাঁপ দিল ওই যে উইলিয়ামকে ধরে রাখছে তার উপরে, এবং তাকে যে 2 হাত দিয়ে ধরলো এবং তাকে মুখের মধ্যে একটা
থাবা দিল হাত দিয়ে চড়ের মতো, মনে হলো মুখের মধ্যে মানে কোনো গ্রিজলি বিয়ার যেভাবে করে মানুষকে ক্ল মারে সেরকম। লোকটা ছিটকে কয়েক হাত দূরে পড়লো এবং সেই মহিলাটা এক লাফ দিয়ে সেই যে কোচম্যানের সিট সেখানে উড়ে দিয়ে পড়লো, এবং মানে যেখানে উইলিয়াম বসতো সেখানে পড়ে সেই যে লাগামের ইগুলো ছিল সেটাকে ধরে একটা ঝাঁকি দিল। জোরে ঝাঁকি দেওয়ার সাথে সাথে ঘোড়াগুলো মানে মানে দুই পা উঁচু করে চি করে ডাক দিল, ডাক দিয়ে মানে এক ছুট লাগালো এখান থেকে। উইলিয়ামের চোখের সামনে দিয়ে কোচটা বিদ্যুতের গতিতে বের হয়ে গেল দৌড়ায়। আর পেছনে যে আরেকজন ডাকাত ছিল সে কিন্তু পলাই গেছে আগে। এই যে এই জিনিসগুলো ঘটার সাথে সাথে দেখার সাথে সাথে তখন ঘোড়া নিয়ে ছুটে পলাইছিল। তো উইলিয়াম আবিষ্কার করলো সে একা ওখানে পড়ে আছে রাস্তার উপরে, এবং সে ডানে বামে তাকায় দেখলো চাঁদের আলো হালকা মানে পড়ে আছে, এবং সেখানে ওই যে দুজনই শেষ ওখানে। তো উইলিয়াম জাস্ট তাকায় কিছুক্ষণ দেখলো এবং চারিপাশের অবস্থা দেখেছে, আর চিন্তা করতে পারলো না কিছু, সে জ্ঞান হারাইলো। উইলিয়ামের যখন জ্ঞান ফিরছে সে দেখতেছে নিজেকে আবিষ্কার করছে একটা হাসপাতালে, সে একটা হসপিটালে। এখন তাকায় দেখতেছে সেখানে বেড, আরো কয়েকটা বেড, এবং তার থেকে দূরে আরেকজন মানুষ শুয়ে আছে হাসপাতালের বেডে। তো উইলিয়াম মানে খুব মানে অসহায় ফিল করতেছে কোথায়। তো সে সেখানকার ডাকতেছে এখানে যে সামওয়ান হেল্প মি, গলা ভাঙা ভাঙা। তো এই অবস্থা ওখানে একজন নার্স আসলো। আসার পর সে উইলিয়াম মনে হলো মহিলাকে সে দেখছে কোথাও, নার্সকে চেনা চেনা লাগতেছে। তো সে জিজ্ঞেস করতেছে আমি কোথায়। তো মহিলা বলতেছে তাদের টাউনের কথা, উইলিয়ামের যে টাউন সেই টাউনের কথা, যে ওই টাউনে সে আছে এবং ওই টাউনের মধ্যেই হাসপাতালটা। তো সে অবাক, সে এখানে কিভাবে আসলো। উইলিয়াম বলতেছে আমার কি হয়েছে। বলে যে মিস্টার তোমার তো জ্বর, তুমি 2 দিন ধরে এখানে পড়ে আছো, তোমাকে এখানে অ্যাডমিট করছে কিছু মানুষ, তারা তোমাকে রাস্তায় পড়া পাইছে এখানে। তো উইলিয়াম বলতেছে আমি রাস্তায় পড়েছিলাম মানে আমার জ্বর আসছে, মানে আমার বাসায় কি খবর দেয়, আমাকে ছাড়ো। বলছে না তোমার জ্বর এখন নাই, বাট তুমি যথেষ্ট অসুস্থ। উইলিয়াম মানে রাগের চোটে সে বলছে আমাকে ছাড়ো এখান থেকে। সে এখান থেকে উঠে বসে দেখতেছে যে তার শরীর অনেক দুর্বল, কিন্তু সে হাসপাতাল থেকে বের হয়ে যায়। তাকে বলে যে তোমার সাথে হাসপাতালের লোকদের কথা বলতে হবে। বলছে পরে, এটা আমার টাউন, আমি কথা বলবো। বলে সে টলমল পায় হাসপাতাল থেকে বের হয়েছে। বের হয়ে সে দৌড় দিয়ে যায়, সে গিয়ে একদম তার বাসায় পৌঁছায়। ওখানে বাসায় গিয়ে তার ওয়াইফকে খোঁজে, দেখে তার ওয়াইফ বাসায় নাই। সে মানে এদিক ওদিক খুঁজতেছে। তো সে যে একটা চেয়ারে বসে পড়ে দুর্বল ফিল করতেছিল। তো চেয়ারে বসে তার মনে হতেছিল যে তার মাথা মানে দুনিয়া দুলতেছে এরকম লাগতেছে। তো এই সময় সে দেখে তার ওই দরজা খুলে তার ওয়াইফ ঢুকছে, হাতে কিছু গ্রোসারিজ। তার ওয়াইফ তাকে দেখে খুব অবাক হয়ে যায়, বলে উইলিয়াম তুমি হাসপাতাল থেকে চলে আসছো, তোমার আমি দেখে আসলাম যে তুমি ঘুমাচ্ছ তখনও, তুমি কখন আসলা, কিভাবে আসলা, তোমার কি হয়েছে, তুমি কি ঠিক হয়েছো। বলে তার কাছে আসে, আসার পর তার গায়ে হাত দেয়, দেখে যে তার গায়ে হালকা জ্বর আছে। বলে তুমি তো হাসপাতালে ছিলে, তুমি কেন আসছো। উইলিয়াম বলে আগে তুমি আমাকে উত্তর দাও যে আমি হাসপাতালে কেমনে গেলাম, আমাকে তো কেউ বলে নাই। আমাকে হাসপাতালে বলতেছে আমাকে নাকি কাছাকাছি কিছু মানুষ টোকায় পাইছে এবং হাসপাতালে নিয়ে গেছে। তার ওয়াইফ বলে আমিও তো এটাই শুনছি, আমাকে এসে খবর দেওয়া হয়েছে যে তোমাকে রাস্তার অমুক একটা জায়গার কথা বলে, যে ওখানে পাওয়া গেছে, ওখান থেকে তোমাকে নিয়ে আসছে। তো উইলিয়াম বলে যে আমাকে ওখান থেকে কোথায় পাবে, আমি তো এরকম গেছিলাম, তুমি তো জানো যে আমি গেছি। তো ওয়াইফ বলে যে তুমি জানি যে তুমি আমাকে বলছো যে তুমি সকালে রওনা দিবা সরাইখানা থেকে, এরকম। বলে হ্যাঁ আমি তো এরকম গেছি, এবং ওখানে যে এরকম হয়েছে, আমাকে এখানে কিভাবে পায়। তো তার ওয়াইফ অবাক হয়। তো উইলিয়াম বলে যে আমাকে এটা সলভ করতে হবে, তুমি থাকো আমি আসতেছি। তার ওয়াইফ তাকে যেতে দিতে চায় না, তারপরে সে ছুটে বের হয়ে যায়। ওয়াইফে বলে আমি এটা সলভ না করে আসতেছি না। তো সে বের হয়ে হাঁটা দেয়, ধাতস্থ হওয়ার চেষ্টা করে সে চলে যায় তার অফিসে। ফার্স্টে তার অফিসে যে তার বসকে খুঁজে, বস নাই। তো বসের যে একজন অ্যাসিস্ট্যান্ট ছিল, যে সেক্রেটারি সে বসা, সে তাকে বলে যে আমাকে বস পাঠাইছিল অমুক অমুক জায়গায়, সেখানে এরকম এরকম হয়েছে, সেখানে বিশাল সমস্যা হয়েছে, এই ঘটনা। সেক্রেটারি বলে যে স্ট্রেঞ্জ, এরকম কোনো তো কল যায় নাই, বা তোমাকে তো এরকম কোথাও পাঠানো হয় নাই, কি বলো তুমি। বরং আমাদের কাছে খবর আসছে যে তুমি নাকি কোথায় মাতাল হয়ে পড়েছিলে রাস্তার মধ্যে, তোমাকে নাকি হাসপাতালে নিয়ে গেছে, তোমাকে ওয়াগন দিয়ে কখন পাঠাইছে। উইলিয়ামের মানে অবাক লাগে, বলে যে না আমাকে এরকম পাঠাইছে, সেই অমুক দিন রাতের বেলা আমাকে ডেকে বলছে বস যে এরকম নিয়ে যেতে, এবং আমি সরাইখানা থেকে সকালবেলা পিক আপ করছি। বলে না এরকম কোনো পিক আপের রেকর্ড নাই, কিছু নাই উইলিয়াম, তোমাকে বরং আমাদের কাছে একটা খবর আসছে যে আমাদের এখানকার একজন কোচম্যান নাকি মাতাল হয়ে রাস্তায় পড়েছিল, তাকে হাসপাতালে দিয়ে আসছে, এবং দ্যাট ইজ ইউ। তো উইলিয়াম পুরা মানে তার মানে খুবই রাগ লাগে। সে ওখান থেকে বের হয়ে আসে, বলে আমার কাছে প্রুফ আছে আমি যে আসছি। তো সে বের হয়ে তখন চিন্তা করে যে আমি প্রুফ আছে বলাটা কি ঠিক হলো, জিনিসটা যথেষ্ট মিস্টেরিয়াস, কারণ সে জানে যে তাদের কোম্পানি অনেক
মানে খুবই ক্ষমতাশালী একটা কোম্পানি। তো সে যাই হোক কোনো কথা না বলে আস্তে আস্তে হেঁটে আসে, এসে মাথাটা ঠান্ডা করার চেষ্টা করে। সে আবার হাসপাতালে আসে, এসে জিজ্ঞেস করে যে আমার সম্বন্ধে কি বলা হয়েছে, যে আমি এখানে কিভাবে আসছি। হাসপাতালে বলে যে তোমাকে এখানকার কিছু লোকাল মানুষ পাইছে ওখানে, এবং তারা বলছে যে তুমি মাতাল ছিলা, তুমি রাস্তার পাশে পড়েছিলা ঠান্ডায়, এবং তোমার ঠান্ডা ভালো মতন লেগে গেছে, এবং আমার এখানকার যারা ডাক্তার দেখছে তারাও বলছে তোমার অনেক ঠান্ডা লাগছে। তো উইলিয়াম বলতেছে যে আমি নিঃশ্বাস নিতে পারতেছি, আমার তো সেটা সমস্যা নেই, আমার শুধু জ্বর, বাট আমার তো নিঃশ্বাসে কোনো সমস্যা নেই। তো নার্সরা বলে যে হ্যাঁ, আমরা যখন তোমাকে পাইছি ওরকম সমস্যা ছিল না, যাই হোক তোমাকে এই বলে আমাদের এখানে অ্যাডমিট করা হয়েছে, তো রাস্তায় পাইছে তোমার মাতাল ছিল তুমি, এবং আমাদের কাছে মনে হয়েছে যে তুমি মাতাল ছিলা। তো উইলিয়াম আর কোনো কথা না বলে বলে ঠিক আছে, আমি তোমাদের এই বিলের যেসব কাগজপত্র রেডি করো, আমি সেটা সলভ করে দিচ্ছি, আমার অ্যাড্রেস তো জানো সবকিছু। এসে বলে হ্যাঁ, তোমার ওয়াইফ আসছিল, তোমাকে দেখে গেছে তখন। তো উইলিয়াম ওখান থেকে চলে আসে, এসে চিন্তা করে কার সাথে কথা বলবে। তো সে এসে তার ওয়াইফের সাথেই কথা বলে, আবার ওয়াইফকে বলে যে দেখো, তুমি তো আমাকে বিশ্বাস করো যে আমি এরকম গেছিলাম। ওয়াইফ বলে হ্যাঁ, বলে আমি এরকম এরকম পাইছিলাম, এরকম আমাকে বলছে। তখন উইলিয়ামের মনে পড়ে যায় আমাকে তো না ওই যে দিছিল, আমি তো বলছি যে প্রুফ আছে, দ্যাটস মিন আমার কাছে ওই ব্যাগটা আছে। তো সে তখন তাড়াতাড়ি যায়, তার ওয়াইফকে বলে চলো আমার সেই ব্যাগটা কোথায় রাখছিলাম। তো যে দেখে তাদের বিছানার কাছেই ছোট্ট একটা এরকমই ছিল, ওটা নিচে রাখছিল। তো ওটা টান দিয়ে বের করে দেখে যে আসলেই সে থলেটা আছে, এবং থলের মধ্যে তখনও সেই কয়েনগুলো আছে। তো তার স্ত্রী বলে কি যে তোমার আসলে না এইটা রাখা ঠিক হবে না, এটা ফেলে দাও, এটা রেখো না সাথে। তো বলে কেন? বলে তুমি তোমার কোম্পানিতে বলে আসছো তোমার কাছে প্রুফ আছে, কোম্পানি যদি এটাকে ঢাকার চেষ্টা করে নিশ্চয়ই তাদের কোনো রিজন আছে, কোনো ব্যাপার আছে। কি কারণে ঢাকতেছে? তুমি কি দেখছিলে ওই দিন, কি হয়েছে তোমার সাথে, বলো তো কেন এরকম ঢাকতেছে? তো তখন উইলিয়াম তার ওয়াইফকে সব খুলে বলে কি কি দেখছে। তো উইলিয়াম তখন এটা বলার পর তার ওয়াইফ খুব বুদ্ধিমতী ছিল, তো সে বলছে যে হতে পারে এটা কোনো মিস্টেরিয়াস ব্যাপার, বা এটার সাথে সমাজের কোন একটা শ্রেণী জড়িত আছে, তুমি এই জিনিসটা রেখো না, এটা ফেলে দাও, তোমার এটা রাখার দরকার নেই, যেহেতু তারা এটা কভার করতে চাচ্ছে তুমিও এটা ফেলে দাও। তো উইলিয়াম তার ওয়াইফের কথা শুনে সেই থলেটা নিয়ে যায় সেখানকার তাদের যে লোকাল লেক, সেই লেকের মধ্যে সেটা ফেলে দেয়, সে থলেটা ফেলে দেয়। তো ফেলে দিয়ে সে যখন ব্যাক করছে, মানে ঘুরছে, ঘুরে যখন সে আসতেছে, সে দূরে দেখে একজন মানুষ ওখানকার ন্যাড়া গাছের নিচে দাঁড়ানো, এবং সে হ্যাট পরা, সে একটা হ্যাট পরা এবং তার মুখটা মাফলার দিয়ে আটকানো, হাতে একটা ছড়ি, তাকে দেখতেছিল দূর থেকে। তো সে চিন্তা করে এটা কে, এবং সে যখন তাকায় দেখে লোকটা আস্তে করে ঘুরে হাঁটা দেয়, এবং অন্য কেউ নাই সেখানে, লোকটা উইলিয়ামকে দেখতেছিল। তো উইলিয়াম তখন একটু ভয় পায় যে এই লোকটা কি করতে এখানে আসছিল, এবং কেন তাকে এরকম তাকায় দেখলো, বা তাকে কেন ফলো করলো। যাই হোক, উইলিয়াম ওই থলেটা ফেলে দিয়ে সে হেঁটে ভয়ে চলে আসে বাসায়, এবং পরবর্তীতে সে এই টাকা পয়সার কথা কাউকে বলে নাই, অনেকদিন পর্যন্ত সে বলে নাই। পরবর্তীতে অনেক বছর পরে সে তার ছেলের সাথে শেয়ার করে, আর তার ছেলে তার ছেলে এই ঘটনা অনেকের কাছে বলতে পারে তার বাবার সাথে কি হয়েছিল, বাট তখন আর এই জিনিসটা নিয়ে ওরকম সমস্যা হয় নাই। বাট উইলিয়াম নাকি এরপর থেকে সে কোচম্যানের কাজ করলেও ওই কোম্পানির সাথে আর কাজ করে না, সে অন্য জায়গায় কাজ নেয় এবং দূরে কোথাও যেত না, কাছাকাছি জায়গায় কাজ করত। আর তার প্রায় 10 বছর পর তাদের ওখানে ট্রেন ব্যবস্থা চলে আসে, লোকোমোটিভ, এবং দূরের যাত্রাগুলো আর হতো না। আর তার ছেলে তখন রেলওয়েতে কাজ নেয়। তো সে তার ছেলেও এই কাজ করতো, তার মতো কোচম্যানও কাজ করতো, আবার রেলওয়েতেও কাজ নেয়। তো যাই হোক, এই ছিল হচ্ছে সেই ঘটনা ডক্টর এইচ এর শেয়ার করা, আমি আপনাদের কাছে শেয়ার করলাম। কেমন লেগেছে জানাতে ভুলবেন না। অনেকে বিদেশি ঘটনা শুনতে চান, এটি একটি বিদেশি ঘটনা ছিল, আমার কাছে কিন্তু বেশ লেগেছে, আমি খুব এনজয় করেছি ঘটনাটা। আর আপনারা যদি চান যে বিদেশি ঘটনা আরো শুনতে, তাহলে সেগুলো কালেক্ট করে আমাদের কাছে পাঠিয়ে দিন। তো এখন চলে যাচ্ছি, ফিরে আসবো কয়েক সেকেন্ড পর নতুন আরেকটা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আর যাবার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা অদ্ভুত শুনতে পায়। ফিরে আসবো কয়েক সেকেন্ড পর, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল হাসান, আমি জেলা লালমনিরহাট থেকে বলছি। আমি যে ঘটনাটা আপনাদের মাঝে বলতে চাচ্ছি, সেই ঘটনাটা হচ্ছে, আমরা কয়েকটা বন্ধু মিলে
একটা জায়গায় অনেক মাছ, সে জায়গার পাশে আছে একটা শ্মশান, আছে একটা ঠাকুর থান, আছে একটা বিরাট ধারণার বাঁশঝাড়। বাঁশঝাড়ের পাশেই আছে 5-6 বিঘা জমি, মোটামুটি পানি ভালোই আছে। সেখানে আমরা মোটর দিয়ে সেটা সেইসা মাছ মারার জন্য চিন্তা ভাবনা করি। তা সেখানে আমরা মোটর লাগাই, লাগার পরে আমরা সেইখানে মাছ প্রথমে অনেক দেখতে পাই। তারপরে যখন মোটর চালু করলাম পানি সেচার জন্য, তখন কিছুক্ষণ পরে কিছু পানি আটকে গেল সেখান থেকে, মানে কমে গেল। তারপর দেখি মোটামুটি মাছ সে জায়গায় সাইর করে আমরা সবাই মিলে বলি অনেক মাছ আছে। এদিক মধ্যে যখন সেকা শেষ হয়ে গেল, ও বন্ধু মিলে আমরা সেখানে নেমে পড়ি। আর সে জায়গাটায় অনেক জাফন ছিল, মানে অনেক আবর্জনা ছিল। সেটা আস্তে আস্তে আমরা সবাই বেছে 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 মাছ মারি। এক পর্যায়ে দেখা যাচ্ছে সেই জায়গাটায় প্রথমে অনেক মাছ দেখলাম, পরে মাছ মারতে নামার পরে মাছ পেলাম না। তখন সবাই মন খারাপ করে চুপচাপ বসে রইল। সারাটা দিন গেল, সারাটা রাত গেল, তারপরেও মাছ পেলাম না। এর মতো কি দুঃখ আছে? তখন তারপরেও 1 কেজির মতো করে সব বন্ধুয়ে ভাগে পেয়ে গেলাম। তারপরে মাছ বাড়িতে পাঠিয়ে দিল সবাই। পাঠিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে পানি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করে সেই জায়গায়। এবং সেই জায়গাটা ট্রাক্টর দিয়ে চাষ করে সেখানে ক্ষেত লাগাবে। তখন ক্ষেতওয়ালা বললো পানি ছেড়ে দিও না, আমি সেখানে চাষ করে ক্ষেত লাগাবো, তাহলে চাষটা অনেক ভালো হবে। তখন সেই কথা শোনার পরে আর পানি ছেড়ে না দিল, না দিয়ে সবাই সেখান থেকে সবার বাসায় চলে গেল। দুপুরের পরে প্রায় 2টার দিকে মোটামুটি রোদের তাপে ভালো মাছ বাইর হচ্ছে। আর এলাকার লোকজন সেখানে যায়া, মহিলা মানুষ, ছোট বাচ্চা, মেয়ে মানুষ, পুরুষ মানুষ সবাই মিনিমাম 2-2.5 কেজি করে মাছ সেখানে কুড়িয়ে পেয়েছে। আমি তখন ওই দিক দিয়ে যাই। আমি তখন চিন্তা করলাম, যদি এখানে পানি ছাড়ি না দিই তবে আজকে রাইতে মাছ মোটামুটি ভাসতে পারে। তখন আমি রাতে 9টার দিকে বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আমি বাড়িতে একটু কাজ করার পরে মিনিমাম রাত বাজে 2টা বাজে। 2টার পর আমি আমার বাবারটা একটা লাইট নিলাম, আর হাতে একটা ব্যাগ নিলাম, আর আমার মোবাইলটা নিলাম। নিয়ে সেই জায়গায় চলে যাইতে লাগলাম। তারপরে সেই জায়গায় ঠাকুর থানের সামনে যে আমার শরীর একদম শিংড়ে উঠলো। ওঠার পরে তারপরে আমি নিচে নামলাম। নামার পরে কুলুস সূরা 3 বার পরে আমার বুকে ফুঁক দিয়ে আমি সেখানে নেমে গেলাম। নেমে যায়া নামার পরেই দেখি চেংটি মাছ, ট্যাংরা মাছ মোটামুটি সেই জায়গায় অনেক পাওয়া যায়। তা এক হাতে লাইট ধরি, এক হাতে ব্যাগ ধরি, মাছ ধরবো কোন হাতে? তখন এক হাত দিয়ে লাইট নিয়েছি, এক হাত দিয়ে মোবাইল নিয়েছি। মোবাইল নেওয়ার পরে আমি সেই জায়গায় মাছ ধরতে যাই। মাছ ধরার এক হাত দিয়ে মাছ ধরতে পারি না, মানে ধরতে গেলে কাদর ভিতরে তলিয়ে যায়। তখন কি করলাম,
লাইটের আলো বেশিটা কাজ করে না, তখন লাইট ছোট তো লাইটের আলো কাজ করে না। তারপরে আমি আমার মোবাইলটা হাতে নিলাম আর লাইটটা পেছে কোমরে তুললাম। ধোয়ার পরে লাইট না, মোবাইল হাত দিয়ে ধরলাম আর ব্যাগও ওই হাত দিয়ে ধরলাম, আর এক হাত দিয়ে মাছ আমি কুড়াইতে লাগলাম। পরে বাঁশঝাড়ের মুড়ি দিয়ে যে দেখি আই কই মাছ, চিংড়ি মাছ একদম ভেসে ভেসে আসে। আমি একদম মানে এক হাত দিয়ে যতটুকু পাচ্ছি আমি ততটুকুই ধরছি। ধরতে 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 এক পর্যায়ে আমার কাছে 2-2.5 কেজি মাছ হইলো। তারপরে কিছুক্ষণ পর আর এক পাশে গেলাম, যাওয়ার পরে দেখি সেই আইল দিয়ে একটু পানি ঝরছে। পানি যে দিক দিয়ে ঝরবা লাগছে সেই দিকে যে দেখি ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, একদম কই মাছ একদম সাইরে ধরছে। তখন আমার মনটা অনেক খুশি হয়ে গেল। হাই রে কি মাছ! মাছ ধরতে 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 আমার রাত বাজি গেল 3:30 আর ওই দিক 4টা। তখন আমি মাছ ধরে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসার পরে বাড়িতে দিলাম। দেওয়ার পরে পরের দিন যে মানে যারা শিখছিল ওই জায়গাটা তাদেরকে বললাম, আপনারা যতটুকু পান নাই তার থেকে আমি বেশি পেয়েছি। আমি আমার মোবাইলের লাইট দিয়ে আমি যে সেই জায়গা থেকে মাছ ধরে নিয়ে আসছি। এটা একটা কথা আছে, যারা শেখলো তারা মাছ পেল না, আর যারা এমনি টোকাইয়া মারছে অনেক মাছ পাইছে। সে জায়গায় ঠাকুর থান আছে, আবার আছে শ্মশান। মানে অবশ্যই সে জায়গায় কোনো আছে বিদায় তারা মাছ পায় নাই। তো আমার ঘটনাটা এই পর্যন্তই, আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ। রাতের শেষ প্রহরে যখন জেরুজালেমের আকাশে তারারা নিভে আসে, তখন সেরায়ার ঘুম ভাঙে বলা ঠিক না, বরং বলা উচিত ঘুম থেকে ছিটকে পড়েন তিনি, যেন কেউ তার বুকের ভেতর থেকে হাত ঢুকিয়ে হৃৎপিণ্ডটা চাপ দিয়ে বের করে আনার চেষ্টা করছে, তারপরে তা আবার ছেড়ে দিয়েছে। ধরফর করছেন তাই নিয়ে। সেরায়া মহাযাজক, টেম্পল অফ সলোমনের সর্বোচ্চ ধর্মীয় অভিভাবক, যার কণ্ঠস্বরে উপাসনার আগুন জ্বলে, যার হাতের স্পর্শে বেদী পবিত্র হয়, যার প্রার্থনায় সমগ্র জিহুদা জাতি ঈশ্বরের মুখের দিকে তাকায়, সেই মানুষটি এই মুহূর্তে তার কক্ষের মেঝেতে হাঁটু মুড়ে বসে আছেন। তার নিঃশ্বাস ছোট, কিন্তু হাত পা কাঁপছে। তিনি স্বপ্ন দেখেছেন, কিন্তু এই যেন তেন স্বপ্ন নয়, এই যেন দেখানো হয়েছে তাকে। স্বপ্নে তিনি দাঁড়িয়েছিলেন টেম্পল অফ সলোমনের সামনে, সেই টেম্পল অফ সলোমন যে নবী সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন আল্লাহর আদেশে, যার দেয়ালে লেবাননের দেবদারু কাঠ, যার মেঝেতে সোনার পাত, যার পর্দায় আকাশী আর লাল রেশম, পবিত্রতম স্থান, ঈশ্বরের ঘর। স্বপ্নে এসে টেম্পল অফ সলোমনের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু আকাশটা ছিল অন্যরকম, লাল, গাঢ় লাল, যেন কেউ সমগ্র আকাশের গায়ে রক্ত মেখে দিয়েছে। আর সেই লাল আকাশের নিচে মন্দিরের সোনার দরজাগুলো, সেগুলো কাঁপছিল, ভেতর থেকে না, বাইরে থেকে। ধাক্কা পড়ছিল 1 বার, 2 বার, 3 বার। সেরায়া স্বপ্নের মধ্যে চিৎকার করতে চেয়েছিলেন, গলা থেকে শব্দ বের হয়নি। তারপর দরজা ভেঙে পড়েছিল, আর ভেতরে যা দেখেছিলেন সেটা বলতে গেলে তার হাত পা আরো বেশি কাঁপতে শুরু করে। পবিত্রতম কক্ষ, হোলিয়েস্ট অফ দ্য হোলি, যেখানে সিনাই পর্বতে 10টি আদেশ লেখা সেই চুক্তির সিন্দুক রাখা আছে। সেই কক্ষে আলো জ্বলছিল, কিন্তু পবিত্র আলো নয়, আগুনের আলো। এবং সেই আগুনের সামনে দাঁড়িয়েছিল একটি ছায়া, বিশাল একটা ছায়া, মানুষের মতো দেখতে কিন্তু মানুষ নয়। তার হাতে টেম্পল অফ সলোমনের সোনার পাত্র। সেই পাত্র সে উপর করে ঢেলে দিচ্ছে মেঝেতে, এবং সে হাসছে। সে হাসির শব্দে সেরায়ার ঘুম ভেঙেছে। তিনি এখন জানালার কাছে দাঁড়িয়ে জেরুজালেমের রাতের দিকে তাকিয়ে আছেন। শহর এখন ঘুম, কিন্তু শহরের ঘুমের মধ্যে একটা অস্থিরতা আছে। এই অস্থিরতা গত কয়েক মাস ধরেই আছে, যবে থেকে রাজা সিদকিয়া নেবুকাদনেজারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে।
সেরায়া নিজে ইয়ারমিয়ার নবীর সাথে কথা বলেছিলেন। ইয়ারমিয়া স্পষ্ট করে দিয়ে বলেছিল এই বিদ্রোহ ধ্বংস ডেকে আনবে। নেবুকাদনেজার এর বিরুদ্ধে দাঁড়ানো মানে মৃত্যুর মুখে দাঁড়ানো, কিন্তু সেই রাজা শোনেনি। সেরায়া আস্তে আস্তে হাঁটু গেড়ে বসলেন প্রার্থনার ভঙ্গিতে, কিন্তু ঠোঁট নড়ে না, কারণ তিনি প্রার্থনার ভাষা হারিয়ে ফেলেছেন। স্বপ্নটা বারবার চোখের সামনে ভাসছে। টেম্পল অফ সলোমনের সামনে সেই লাল আকাশ, দরজার সেই ধাক্কা, হলিয়েস্ট অফ দ্য হোলিতে সেই আগুন, এবং আস্তে আস্তে তিনি বুঝতে পারলেন এটা কোনো সতর্ক বার্তা নয়, এটা একটা ঘোষণা। যা হওয়ার তা হবেই। ভোর হতে না হতেই সেরায়া উঠে দাঁড়ালেন, মুখটা ধুলেন, পরিষ্কার কাপড় পরলেন এবং টেম্পল অফ সলোমনের দিকে হাঁটতে শুরু করলেন। এই সময় রাস্তায় মানুষ কম, যারা আছে তারাও দ্রুত হাঁটছে, তাদের চোখ নামানো সবার, কেউ কারোর সাথে কথা বলছে না। শহরের বাতাসে একটা অদ্ভুত গন্ধ আছে, ভয়ের গন্ধ। টেম্পল অফ সলোমনের দরজায় পৌঁছে সেরায়া থামলেন, দাঁড়িয়ে শুধু তাকালেন একবার। সোনার দরজা, দেবদারু কাঠের দেওয়াল, উপরে খোলা আকাশ। আকাশটা এখন নীল, ভোরের নীল, কিন্তু সেরায়ার মনে হলো এই নীলের নিচে লাল লুকিয়ে আছে, অপেক্ষা করছে সে। সেই লাল কখন এলো, সেই ইতিহাস, সেই মুহূর্ত এখন আমি আপনাদেরকে বলব। খ্রিস্টপূর্ব 588 সালের দিকে শেষ সময়কার ঘটনা। জেরুজালেমের উত্তর দিগন্তের ধুলোয় মেঘ উঠেছে। যারা প্রথমে দেখেছিল তারা ভেবেছিল বালি ঝড়, কিন্তু বালি ঝড়ের শব্দ থাকে না। কিন্তু এই মেঘের শব্দ ছিল, মাটি কাঁপছিল। ঘোড়ার ঘুরের শব্দ, রথের চাকার শব্দ, হাজার হাজার মানুষের পায়ের শব্দ। নেবুকাদনেজার এসেছে। নেবুকাদনেজার বাবিলের রাজা, সেই সময়ের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক, এবং তার সাম্রাজ্য মিশরের সীমানা থেকে পারস্যের পাহাড় পর্যন্ত বিস্তৃত। তার সেনাবাহিনীতে আছে আসিরিয়ান যোদ্ধা, অ্যারামাইক তীরন্দাজ, বাবলিনীয় ভারী পদাতিক বাহিনী, এবং তার চেয়েও ভয়ঙ্কর তার নিজের ইচ্ছা শক্তি। তিনি আগেও একবার এসেছিলেন জেরুজালেমে, দুইবার। প্রথমবার এসেছিলেন 605 সালে। যুবক রাজা সদ্য সিংহাসনে বসেছে তখন। জিহুদার রাজা জিহুয়াকিম তখন তাকে কর দিয়ে মাথা নত করেছিলেন, অর্থাৎ তার কাছে স্যারেন্ডার করেছিলেন। দ্বিতীয়বার এসেছিল সে 597 সালে। জিহুয়াকিম অর্থাৎ জিহুয়াকিমের পুত্র জিহুয়াকিম তখন মাত্র 18 বছর বয়সে সিংহাসনে বসেছে, সবে মাত্র 3 মাস। নেবুকাদনেজার ঘেরাও দিলেন। জিহুয়াকিম আত্মসমর্পণ করলো। নেবুকাদনেজার তাকে বন্দী করে বাবেলে নিয়ে গেল। টেম্পল অফ সলোমন লুট করল, 10,000 মানুষকে বন্দী করে নিল, এবং জিহুয়াকিনের কাকা সিদকিয়াকে পুতুল রাজা হিসেবে বসিয়ে গেল। আর এই সিদকিয়া নিজে তার সামনে সেজদা করে বাবেলের আনুগত্য প্রকাশ করেছিল। কার সামনে? নেবুকাদনেজার। এই সিদকিয়া সেই প্রতিজ্ঞা ভাঙে। মিশরের সাথে গোপনে মৈত্রী করেছিল সে, বিদ্রোহ ঘোষণা করে সে। ইয়ারমিয়া নবী বারবার বলেছিলেন এটা করো না, এটা ধ্বংসের পথ, কিন্তু কেউ শোনেনি। এবং এখন নেবুকাদনেজার তৃতীয়বারের জন্য এসছে, এতে এবার তার কোনো ইন্টেনশন নেই কাউকে ক্ষমা করার। 588 সালে শীতকালের সময় ব্যাবিলনের সেনাবাহিনী জেরুজালেমকে ঘিরে ফেলে চারদিক থেকে। শহরের পশ্চিম দিকে পাহাড়, পূর্ব দিকে কিদ্রন উপত্যকা, দক্ষিণে হিন্নম, উত্তরে খোলা প্রান্তর, এবং সেই উত্তর দিকেই ব্যাবিলনের সেনারা অবস্থান নিয়েছে। নেবুকাদনেজারের সেনারা শহরের চারদিকের মাটির বাঁধ তুলল, উঁচু টিলা বানালো। সেই টিলার উপর থেকে দেয়াল লক্ষ্য করে পাথর ছুটতে লাগলো, কোঠায় মারতে লাগলো দরজায়। শহরের ভেতরে আটকে পড়া মানুষগুলো অপেক্ষা করছিল। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, অবরোধ চলছে, খাবার শেষ হয়ে এসেছিল। নবী ইয়ারমিয়া লিখেছেন, শহরের ভেতরে এমন দিন এসেছিল যখন মায়েরা নিজেদের সন্তানকে খেয়ালছে,
ক্ষুধার যন্ত্রণায়। এমন দিন এসেছিল যখন রাস্তায় মৃত মানুষ পড়ে থাকতো, কারণ কবর দেওয়ার শক্তি কারোর ছিল না। এখানে এই কথাটা তিনি বলেছিলেন ইঙ্গিতের স্বরে, কারণ কোনো মাই তার সন্তানকে জীবিত খাবে না। সেই ইঙ্গিত ছিল শেষের দিকের কথাতেই, যখন মৃতদেহ রাস্তায় পড়ে থাকতো, কারণ কবর দেওয়ার কারো কোনো শক্তি ছিল না। এটাই হচ্ছিল সেই ব্যাপার যখন মারা নিজেদের সন্তানকে খেয়েছে। নবী যখন তা লিখেছেন, 30 মাস, পুরো 30 মাস এই ঘেরাও চলে, এবং 586 সালের গরমে এব্রু মাস তামুজের 9 তারিখে ব্যাবিলনের সেনারা শহরের উত্তরের দেয়াল ভেঙে ফেলে। দেয়াল ভাঙার শব্দ শুনেছিল সেরাইয়া নিজেও, অর্থাৎ সে মহাযাজক। মন্দিরে বসে প্রার্থনা করছিলেন, হঠাৎ পুরো মাটি কেঁপে উঠেছে। তারপর দূর থেকে একটা বিকট শব্দ, পাথর ভাঙার শব্দ, মানুষের চিৎকার। সে বুঝতে পেরেছিল স্বপ্নের সেই মুহূর্ত এসে গেছে। রাজা সিদকিয়া পালানোর চেষ্টা করেছিলেন রাতের অন্ধকারে রাজবাগানের পথ দিয়ে। কিদ্রন উপত্যকা পেরিয়ে মোয়াব বা আম্মনের দিকে তার পালানোর পরিকল্পনা ছিল, কিন্তু ব্যাবিলনের সেনারা তার রাস্তা ধরে ফেলেছে। তাকে জিরিহোর মাঠে তাকে ধরে ফেলে, তাকে বেঁধে নিয়ে যাওয়া হয় রিবলায়। সেখানে ছিল নেবুকাদনেজারের সামরিক সদর দপ্তর। নেবুকাদনেজার সিদকিয়ার সামনে তার ছেলেদেরকে নিয়ে আসলো, এমন ভাবে তাদেরকে নিয়ে আনলো, সিদকিয়া দেখে বুঝতে পারলো যে এখন পিতার সামনে সন্তানদেরকে কিভাবে হত্যা করা হবে। এবং নেবুকাদনেজার আদেশ দিল প্রথমে সন্তানদের চোখ তুলে ফেলার। সেনারা ঘিরে তুলল সন্তানদেরকে। ঘিরে ধরে ফেলা মাত্রই তাদেরকে মাটিতে চেপে বসিয়ে দেওয়া হলো। তাদের উপরে মানুষজন চড়ে বসলো এবং হাতের আঙ্গুল দিয়ে গুটিয়ে গুটিয়ে তাদের চোখ তুলে ফেলা হলো, এবং সেই চিৎকার সিদকিয়াকে শোনানো হচ্ছিল শাস্তি হিসেবে। শাস্তি। যখন চোখটা উঠে আসলো, 2 চোখ, জীবন্ত মানুষের চোখ আর নেই, সে কোটর রক্তাক্ত লাল এবং গর্ত দেখা যায়, তখন তাদের শিরচ্ছেদ করা হলো। কিন্তু শিরচ্ছেদ করার পূর্বে আবার এই হুকুমও তাদেরকে দেওয়া হয়েছিল যে তাদেরকে পা দিয়ে পিষ্ট করার মতো করে সবাই যেন লাথি মারে। সিদকিয়া তাকিয়ে তাকিয়ে দেখছিল নিজের সন্তানের সেই পরিণতি। এরপরে নেবুকাদনেজারের আদেশ দিল আরো ভয়ঙ্কর এক আদেশ, সিদকিয়ার চোখ তুলে ফেলার। সিদকিয়ার চোখ তুলে ফেলা হলো। শেষে যা দেখেছিল সিদকিয়া, তার একটা চোখ বাকি থাকতে, তা ছিল নিজের সন্তানদের মৃতদেহ। যখন সিদকিয়ার 2টা চোখ তুলে নেওয়া হলো, তার সবকিছু এখন অন্ধকার। তখন তাকে বেরিয়ে পরিয়ে বাবেলে নিয়ে যাওয়া হলো এবং সেখানকার কারাগারে তাকে রাখা হলো বাকি সকলের জন্য, সারা জীবনের জন্য। কারণ এমন নৃশংসতা যদি না দেখানো হয়, তাহলে যে আগ্রাসন এই মুহূর্তে শুরু হয়েছে, সে আগ্রাসনের বিরুদ্ধে কেউ দাঁড়ানোর সাহস করবে কিভাবে? যদি এরকম নৃশংসতা দেখা দেয়, তাহলে কেউ সাহসই করবে না। শহরের পতন 1 মাস পরে হয়, আবেরের 7ম দিনে, কেউ বলেন 9 নম্বর দিনে। নেবুকাদনেজারের সেনাপতি নেবুজারদান জেরুজালেমে এসে পৌঁছায়। নেবুজারদান আরো বেশি খারাপ। তার দেহরক্ষীর বাহিনীর প্রধান ছিল নেবুজারদান। নির্দেশ একটাই, নেবুকাদনেজারের সব কিছুকে শেষ করে দাও। এই নেবুজারদান প্রথমে টেম্পল অফ সলোমনে যায়নি। সে প্রথমে শহরের দেয়াল ভাঙতে শুরু করে। পুরো দেয়াল, চারদিকে পাথরের পর পাথর উপড়ে ফেলা হয়। জেরুজালেম, যে শহরকে অজেয় মনে করা হতো, যার দেয়াল দেখে শত্রু ভয় পেত, সেই শহরের দেয়াল ধুলে মিশে গেল। তারপর নেবুজারদান রাজপ্রাসাদ পোড়ালো। তারপরে শহরের বড় বড় বাড়ি ঘরগুলো আগুন ধরিয়ে দেওয়া হলো একের পর এক। রাস্তায় মানুষজনকে নামিয়ে জবাই করতে শুরু করলো তারা। এক নারী ছিল, সেই নারীকে যখন হত্যা করা হয়, ওই হত্যা করার সময় সেই নারীর সেই আতঙ্কিত অবস্থায় তার গর্ভের সন্তান প্রসব করে। অবশ্যই সেই সন্তানকে তারা পিষে মারেনি, সেই সন্তানকে তারা হত্যাও করেনি, কিন্তু মৃত মায়ের সাথে
ওই ভূমিষ্ঠ সন্তান সেখানে পড়েছিল। গোটা একদিন সেই সন্তান বেঁচে ছিল এই বুকে, এই মাটির বুকে, কিন্তু কেউ তাকে উদ্ধার করতে পারেনি। এবং পরদিন সেই সন্তানও মারা যায়, মায়ের লাশও সেখানেই। এরপরে আগুন ধরিয়ে দেওয়া হতে লাগলো চারপাশে, আকাশ না ধীরে ধীরে কালো হয়ে যেতে লাগলো ধোঁয়ায়। তারপর নেবুজারদান টেম্পল অফ সলোমনের দিকে এগিয়ে যায়। টেম্পল অফ সলোমন, যেই টেম্পল অফ সলোমন তৈরি হতে সময় লেগেছিল 7 বছর, সেই টেম্পল অফ সলোমনে যখন মেঘ নেমে এসেছিল, যেই টেম্পল অফ সলোমনের দেয়াল সোনার পাত দিয়ে ঘেরা, যার ভেতরে হোলিয়েস্ট অফ দ্য হোলি রয়েছে, পৃথিবীর পবিত্র স্থান, জিহুদা জাতি বিশ্বাস করত যে জায়গাকে, সেই জায়গাকে সর্বপ্রথম ব্যাবিলনের সেনারা লুট করলো। সোনার পাত্র, রূপার থালা, পিতলের স্তম্ভ, সবকিছু। টেম্পল অফ সলোমনের যে 2টা স্তম্ভ মন্দিরের দরজায় বসেছিল জাকিন এবং বোয়াস, সেগুলো ভেঙে টুকরো টুকরো করে নিয়ে গেল তারা, কারণ সেগুলো তামা আর পিতলের, গুলিয়ে কাজে লাগানো যাবে তাদের। 10টি তামার পাত্র সেগুলো নিল, সোনার দীপধার সেগুলো নিল, বেদির পাত্রগুলো সেগুলো নিল, কিচ্ছু নাই, সব খালি। তারপর ধরিয়ে দেওয়া হলো আগুন দেওয়া হলো আবেরের 9ম দিনে সন্ধ্যার পর। সেরায়া তখন কোথায় ছিল? সেরায়া তখন সম্ভবত বন্দী হয়ে গিয়েছিল। মহাযাজক বন্দী হওয়ার ব্যাপারটা একেবারেই কনফার্ম। মন্দিরে আগুন লাগানো হলো, দেবদারও কাজ দ্রুত চলে, সোনার পাত গলে পড়তে থাকে, পর্দাগুলো লাল নীল আকাশি রেশমের পর্দা সব ছাই, সব পুড়ে ছাই। হোলিয়েস্ট অফ দ্য হোলির ভেতর আগুন ঢুকলো, সেই ঘর যেখানে চুক্তি, সেই সিন্দুকটা রয়েছিল তাবুতে সাকিনা। সিন্দুক সেদিন সেখানে ছিল কিনা কেউ তা জানে না। হয়তো আগেই সরানো হয়েছিল, হয়তো পুড়ে গিয়েছে, হয়তো বাবেলে নিয়ে যাওয়া হয়েছে, আবার হয়তো হারিয়ে গেছে। কিন্তু টেম্পল অফ সলোমন পড়ল। 400 বছরের বেশি সময় ধরে যে টেম্পল অফ সলোমন দাঁড়িয়েছিল, সেই রাতে সেটা ধ্বংস হয়ে গেল। আগুনের আলোয় জেরুজালেমের আকাশ লাল হয়ে ওঠে, ঠিক যেভাবে সেরায়া স্বপ্নে দেখেছিল। এরপর নেবুকাদনেজার হুকুম দেয় মহা যাজকদেরকে ধরে নিয়ে আনার জন্য। নেবুজারদান সেরায়াকে ধরল, সেই সাথে সে ধরল সেফানিয়াকে, 2য় যাজক। আরো 5 জন প্রধান যাজককে ধরল তারা। মন্দিরের রক্ষীদের প্রধানকেও সে ধরল, রাজার ব্যক্তিগত পরামর্শদাতাদেরকেও সে ধরে, শহরের প্রধান কর্মকর্তাদেরকে সে ধরে। আনুমানিক সংখ্যা 70 ঊর্ধ্ব বা 80 ঊর্ধ্ব। তাদের বেঁধে নিয়ে যাওয়া হয় রিবলায়, ওই যে নেবুকাদনেজারের হেডকোয়ার্টার সেনাবাহিনীর। সেখানে নেবুকাদনেজার অপেক্ষা করছিল, কিন্তু তাদের কোনো বিচার হলো না, কোনো বিচার না, সরাসরি মৃত্যুদণ্ড। মহাযাজক সেরায়াকে হত্যা করা হলো রিবলায়, সাফানিয়াকে হত্যা করা হলো সেখানে, একে একে সকলকে। জেরুজালেমে যারা বেঁচে ছিল তাদের বন্দী করা হয়েছে, হাজার হাজার মানুষ, তাদেরকে বাবেলে নিয়ে যাওয়া হলো। শুধু সবচেয়ে গরিব যারা মাটি চাষ করতো বা মালের কাজ করত, তাদেরকে দিয়ে কাজ করানো শুরু করলো। জিহুদা পুরো খালি হয়ে গেল, যেটাকে বলে ব্যাবিলনীয় নির্বাসন। জেরুজালেম শূন্য হয়ে গেল, ধোয়া ওঠা ধ্বংসস্তূপ আর পোড়া পাথর ছাড়া কিছুই রইল না। সেরা স্বপ্নে যা দেখেছিল, লাল আকাশ, ভাঙা দরজা, হোলিয়েস্ট অফ দ্য হোলিতে আগুন, সবই হলো। কিন্তু এখানে একটা ঘটনা, এখানে এমন এক ঘটনা রয়েছে এখন, যে ঘটনাটা ঘটে সেই দিন সন্ধ্যায়, যেই দিন টেম্পল অফ সলোমনে আগুন লাগানো হয়। এখন শুনবেন ওই অংশটুকু। টেম্পল অফ সলোমনে যেদিন সন্ধ্যায় আগুন লাগানো হয়, সেই দিন 7 শয়তান একত্রিত হয়। পাহাড়ের পূর্ব প্রান্ত অলিভ পাহাড়, যেখানে মানুষ যায় না, সেখানে পাথরের ফাঁকে শুধু বিশদ সাপ থাকে এবং মৃত মানুষের কবরের গন্ধ সেখান থেকে ভেসে আসে। সেখানে 7 জন শয়তান উপস্থিত হয়, একটু একটু করে
যেভাবে অন্ধকার জমে সেইভাবে। প্রথমে এলো অর্নিয়াস। সে এলো উপর থেকে, আকাশ থেকেই নামলো। এমন ভাবে নয় যে ডানা ঝাপটালো বা শব্দ হলো, বরং যেন আকাশের একটা অংশ ধীরে ধীরে ভাঁজ করলো এবং সেই ভাঁজের ভেতর থেকে একটা কিছু বের হয়ে এলো। অর্থাৎ শূন্যে কোনো কিছুর ভাঁজ পড়ে এবং সেই ভাঁজ খুলে যায় ও সেই ভাঁজের ভেতর থেকে বেরিয়ে আসে। অর্নিয়াসের আকার মানুষের শরীরের মতো, কিন্তু তার ডান হাতে বুড়ো আঙ্গুলটা নেই। শুধু একটা ক্ষত আছে সেখানে, যেটা কখনো শুকায় না, সবসময় ভেজা থাকে। কিছু একটা হয় সেখানে, রক্ত নয়, রক্তের চেয়ে গাঢ়, রক্তের চেয়েও ঠান্ডা। নবী সুলাইমান তার আঙ্গুলে যে আংটি ছিল সেই আংটি দিয়ে ওকে মেরেছিল। তারপর থেকে সেই ক্ষত সেখান থেকে যায়নি। অর্নিয়াস পাহাড়ের একটা পাথরের উপরে বসলো। জেরুজালেমের দিকে সে তাকালো। মন্দিরের আগুনের আলো এত দূর থেকেও দেখা যায়। কমলা, লাল, হলুদ পুড়ছে, দেবদারু কাঠ পুড়ছে, সোনার পাত গলছে। অর্নিয়াস তাকিয়ে রইল। তার মনের ভেতরে যা ঘুরছিল সেটা আনন্দ নয়, আনন্দের চেয়ে গভীর কিছু। এমন একটা অনুভূতি যার নাম মানুষের ভাষায় নেই। যখন যে যন্ত্রণা বছরের পর বছর বহন করা হয়, সেটা হঠাৎ একটা অর্থ পায়। 7 বছর, 7 বছর সে পাথর কেটেছিল। সেই পাথরগুলো মনে আছে তার এখনো। প্রতিটা পাথরের প্রত্যেকটা রূপ তার মনে রয়েছে। আরব সাগরের তীরে পড়ে থাকা পাথর, যেগুলো কাটতে হতো লোহার যন্ত্র ছাড়া, কারণ নবী সুলাইমানের নিয়ম ছিল টেম্পল অফ সলোমনে লোহার কোনো শব্দ হতে পারবে না। তাই তাকে হাত দিয়ে তা কাটতে হতো, নখ দিয়ে, কখনো দাঁত দিয়ে, এমন ভাবে যেন সে মানুষ, যেন সে শ্রমিক, যেন সে দাস। অর্নিয়াস, যে একসময় আকাশ থেকে মানুষের প্রাণ শক্তি কেড়ে নেওয়ার জন্য রোগ ছেড়ে দিত, যে মানুষের বুড়ো আঙ্গুলে দাঁত বসিয়ে বিষ ঢেলে দিয়ে তাদের শুকিয়ে ফেলতো, সে প্রতিদিন সূর্যের আলোর ভেতরে পাথর কেটেছে, তাও মানুষের মতো। সেই অপমান সে ভোলেনি এবং এখন সেই পাথরগুলো পুড়ছে। অর্নিয়াস তার ক্ষতযুক্ত হাত বুকের উপর চেপে ধরলো, চোখ বন্ধ করলো। পাথর কেটেছিলাম, ভালো করেই কেটেছিলাম। তোমার টেম্পল অফ সলোমন মজবুত হয়েছিল আমার হাতের কারণে, কিন্তু এখন দেখো আমার হাতের কাজ আগুনে পুড়ছে আর আমি বেঁচে আছি। আর তুমি কোথায়? তুমি নেই। তোমার নামকে ওরা ধূলিকণায় মিশিয়ে দিয়েছে, আর আমি এখানে বসে তোমার স্বপ্নকে পুড়তে দেখছি। এরপরে এলো লিক্স টেট্রাক্স। সে এলো বাতাসের ভেতর থেকে। হঠাৎ পাহাড়ের উপর একটা ঘূর্ণি উঠলো বাতাসের, পাথরের ধুলো উঠলো, শুকনো পাতা ঘুরতে লাগলো এবং সেই ঘূর্ণির মাঝখান থেকে লিক্স টেট্রাক্স বেরিয়ে এলো। বাতাসের দানব, ঝড়ের দানব। তার কোনো নির্দিষ্ট আকার নেই। কখনো সে মানুষের মতো দেখায়, কখনো সে শুধু বাতাস, কখনো তার ভেতর দিয়ে চাঁদও দেখা যায়। নবী সুলাইমান তাকে বলেছিল পাথর বহন করতে, মন্দিরের ভিত্তি খোদাই করতে, পাহাড় থেকে পাথর তুলে আনতে। লিক্স টেট্রাক্স, যে মানুষের মাঝে ঘূর্ণি তৈরি করে পরিবারকে ভাঙে, যে বায়ুর মধ্যে মিথ্যা ছড়িয়ে দেয়, যে মানুষের কানে কানে বলে বিচ্ছেদের কথা, সে 7 বছর পাথর বয়েছে। পাহাড়ের এক প্রান্তে সে দাঁড়ালো, মুখ তুলল সে। জেরুজালেমের আগুনকে সে দেখছে এবং ধীরে ধীরে তার উপরে সেই আগুন যেই জ্বলছে, তার এক আনন্দ তার ভেতরে ছড়িয়ে পড়তে লাগলো। বাতাস হয়ে ছড়িয়ে পড়লো পাহাড়ের উপরে এবং নিজেকে খুঁজে নিল সে একটু দক্ষিণে, যেন 7 বছর ধরে সে বদ্ধ ছিল কোথাও, এখন নিঃশ্বাস নিতে পারছে। সে বলে, তারা ভেবেছিল আমাকে দিয়ে পাথর বলে আমি হয়তো ছোট হয়ে যাব, কিন্তু আমি প্রতিটা পাথরের মধ্যে একটু একটু করে নিজেকে ঢুকিয়ে দিয়েছিলাম বাতাসের মতো। সেই টেম্পল অফ সলোমনের দেয়ালে আমার নিঃশ্বাস রয়েছে এবং এখন সেই নিঃশ্বাস আগুনের সাথে মিশে বের হচ্ছে, আর এই ধোঁয়া যে আকাশে উঠছে তার মধ্যেও আমি রয়েছি।
তার মধ্যে আমি রয়েছি। ট্র্যাক্স এলো মাটির নিচ থেকে। টেফরাস, পাহাড়ে একটা পাথর সরে গেল, নিচ থেকে ধোঁয়া বের হলো, ছাইয়ের মতো ধোঁয়া, এবং সেই ধোঁয়া জমাট বাঁধতে বাঁধতে টেফরাসের আকৃতি নিল। টেফরাস ছাইয়ের দানব। সে মানুষের জমি পোড়ায়, ফসল নষ্ট করে, শহর শূন্য করে দেয়। নবী সুলেমান তাকে ব্যবহার করেছিলেন টেম্পল অফ সলোমনের চারপাশের জমি পরিষ্কার করতে, খনন করতে, মাটি সরাতে, এবং যখন পুরনো বিধর্মী মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল সেগুলো ছাইয়ে মেলাতে। টেফরাস নিজে ছাই ছিল এবং ছাই তৈরি করেছিল। সে পাহাড়ে এসে বসলো না, দাঁড়ালো না, সে শুধু ছড়িয়ে রইল ছাইয়ের পাতলা স্তর হয়ে পাথরের গায়ে। জেরুজালেমের আগুনের দিকে তাকালো। ছাই, সব ছাই। আমি এটাই বলতে চেয়েছিলাম সবসময়, আমি একমাত্র সত্য যা থাকে একদম শেষে। পাথর থাকে না, কাঠ থাকে না, সোনা গলে যায়, মানুষ মরে যায়, কিন্তু ছাই থেকে যায়। আমি থাকি, এবং এখন নবী সুলাইমানের টেম্পল অফ সলোমন আমার হয়ে যাচ্ছে, আমার রঙে বদলে যাচ্ছে। ওনস্কেলিস এলো পাহাড়ের অন্ধকার গিরিখাতের ভেতর থেকে। উপরে তার শরীর সুন্দর নারীর মতো ফর্সা, মসৃণ, কিন্তু নিচে খচ্চরের পা। সেই পায়ে খুর পাথরে ঠোকা লাগলে একটা শব্দ হয়, ঠক 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 ঠক, যেটা শুনলে মানুষ জেগে ওঠে রাতে এবং বুঝতে পারে না কেন তাদের বুকে ভয় লাগছে। নবী সুলেমান তাকে বলেছিল টেম্পল অফ সলোমনের দড়িগুলো পাকাতে। শন থেকে দড়ি। 7 বছর ধরে সে বসে বসে দড়ি পাকিয়েছে। তার সুন্দর হাত দিয়ে তার নখগুলো ভেঙে গিয়েছিল, তার আঙুলে ক্ষত হয়েছিল। ওনস্কেলিস, যে মানুষকে কামনায় অন্ধ করে গুহায় নিয়ে যায়, তার গলা টিপে মারে। সে বসে বসে দড়ি পাকিয়েছে। সে পাহাড়ে এসে দাঁড়ালো, তার খুর পাথরে বাজলো, একবার শব্দ হলো, তারপর সে তাকালো জেরুজালেমের আগুনের দিকে। সেই দড়িগুলো এখন পড়ছে, তার হাতের কাজ করছে। ভালোই হলো। সে বলে, দড়ি দিয়ে আমি মানুষকে বাঁধতাম, মানুষ আমাকে দিয়ে দড়ি বানালো, কিন্তু সেই বন্ধন আজ ছাই, এবং আমি এখনো এখানে আছি। আমি সবসময় থাকি। মানুষের কামনা যতদিন থাকবে আমি ততদিন থাকবো, এবং মানুষের কামনা কখনোই শেষ হবে না। এফিপ্পাস এলো সবচেয়ে নাটকীয় ভাবে। একটা বাতাসের থলি, যেন শূন্য একটা বুদবুদ, পাহাড়ের উপর থেকে এসে পড়লো এবং ফেটে গেল, এবং সেখান থেকে বেরিয়ে এলো এফিপ্পাস, বাতাসের দানব, আরবের মরুভূমির দানব। নবী সুলেমান তাকে সবচেয়ে কঠিন কাজ দিয়েছিলেন। টেম্পল অফ সলোমনের কোণার পাথর, সে বিশাল পাথর যেটা এত ভারী ছিল যে কোনো মানুষ তুলতে পারেনি, যেটা নিয়ে শ্রমিকরা হাল ছেড়ে দিয়েছিল, সেটা তুলে জায়গার মতো বসাতে। এফিপ্পাস সেটা করেছিল তার বাতাসের শক্তি দিয়ে। অপমান ছিল একটা দানব যে মানুষের জমির ফসল উড়িয়ে দিতে পারে, সে মানুষের ঘরের পাথর বসাচ্ছে, কিন্তু আংটির শক্তির সামনে কোনো উপায় ছিল না। এফিপ্পাস পাহাড়ে এলো এবং বুক ভরে নিঃশ্বাস নিল। জেরুজালেমের আগুনের ধোঁয়া এই দূর থেকেও আসছে তার কানে, তার নাকে, তার চোখে, তার হৃদয়ে। পোড়া কাঠ, পোড়া কাপড়, পোড়া মাংস, পোড়া মাংস, এই মাংসের গন্ধ। এফিপ্পাস সেই গন্ধ নাকি নিয়ে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। সেই কোণার পাথর আমি তুলেছিলাম আমার শক্তিতে, এবং আজ সেই পাথর আগুনে গরম হচ্ছে। তার নিচে হয়তো কেউ চাপা পড়েছে, হয়তো কোনো যাজক, হয়তো কোনো সৈনিক। আমি জানি না এবং জানতে চাইও না। শুধু এটুকু জানি, আমি যে পাথর বসেছিলাম সেই পাথরের নিচে আজ মৃত্যু। এটাই ন্যায় বিচার। বেলজেবুব এলো সবার পরে, না, শেষের আগে, কারণ সবার শেষে আসবে আসমরিয়াস। বেলজেবুব এলো আকাশ থেকে, তবে অর্নিয়াসের মতো লুকিয়ে নয়, সরাসরি, যেন সে চায় সবাই দেখুক।
বেলজেবুল দানবদের রাজপুত্র, একসময় সর্বোচ্চ র্যাঙ্কে ছিল সে। যে তার পতন হয়েছে এবং সেই পতনের দাগ তার গায়ে এসে পড়েছে। বিশাল ডানা, কিন্তু ডানায় কোনো পালক নেই, শুধু হাড়ের কঙ্কাল। নবী সুলাইমান তাকে পাথর কাটতে বলেছিল। বেলজেবুল, যে এক সময় সর্বোচ্চ স্থানে থাকতো, সে মাটিতে বসে মার্বেল কেটেছে। এই অপমানটা সে কখনো ভোলেনি। পাহাড়ে নেমে এসে সে একটা উঁচু পাথরের উপরে দাঁড়ালো। তার ডানার হাড়ের কঙ্কালগুলো সে খুললো এবং সে জেরুজালেমের দিকে তাকালো। আগুন দেখা যাচ্ছে। বেলজেবুল তার ডানা ধীরে ধীরে ছড়ালো, যেন সেই আগুনের উত্তাপ তার গায়ে মাখছে। সে বলেছিল, আমি উচ্চতায় ছিলাম, তারপর পড়ে গিয়েছে, এবং পড়ে গিয়ে যখন ভাবলাম নিজের একটা রাজত্ব করব, তখন আমার এই মানুষটা আমাকে মার্বেল কাটতে বসিয়েছিল। একজন মানুষ, তার আংটির ভয়ে আমি মাথা নত করেছিলাম, কিন্তু সেই মানুষ এখন কোথায়? সে আংটি কোথায়? আংটি আর সেই মানুষ, তারা এখন নেই, এবং সেই মার্বেল যা আমি কেটেছি তা এখন পুড়ছে। আমি এখনো আছি, পড়েছিলাম, মরে যায়নি। এবার আসমোডিয়াস আসে। সে এলো সবার শেষে, এবং তার আসার পদ্ধতি ছিল অন্যরকম। কোনো আসমান থেকে নামার নয়, কোনো মাটি ফেটে বের হওয়া নয়, কোনো বাতাসের ঘূর্ণি হয়ে নয়। আসমোডিয়াস হেঁটে আসে পাহাড়ের পশ্চিম ঢাল দিয়ে, ধীরে ধীরে, যেন সময় তার কাছে কিছু না, যেন সে জানে সবাই তার জন্য অপেক্ষা করছে, এবং সেই অপেক্ষা করানোটাই তার আনন্দ। আসমোডিয়াস, সে কামনা ও ক্রোধের দানব। তালমুদে সে দানবদের রাজা। তার চেহারা সম্পর্কে বলা অনেক কঠিন, কারণ আসমোডিয়াস সবসময় একই রকম দেখায় না নিজেকে। কখনো সে সুন্দর, কখনো এতটাই সুন্দর যে দেখলে চোখ সরানো যায় না, কখনো সে অত্যন্ত ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর যে দেখলে চিৎকার বেরিয়ে আসে। এই মুহূর্তে সে সুন্দর, কারণ এই মুহূর্তে তার আনন্দ হচ্ছে। সে পাহাড়ে উঠে এলো, বাকি 6 জনের মাঝখানে দাঁড়ালো, তারপর জেরুজালেমের দিকে তাকালো। সে আসমোডিয়াস সেই দৃশ্য দেখলো চুপ করে দীর্ঘক্ষণ। অন্য 6 জন তার দিকে তাকিয়ে আছে, কারণ তারা জানে আসমোডিয়াস ছিল সবচেয়ে বেশি অপমানিত। আসমোডিয়াস ছিল এক কূপের ভেতরে। এক পাহাড়ে এক কূপ ছিল, সে কূপটা ছিল আসমোডিয়াসের। প্রতিদিন সে সেখানে এসে পানি খেত। নবী সুলাইমানের লোকেরা সেই জায়গায় সেই পানির ভেতরে মদ ঢেলে দেয়। মাথা লয়ে ঘুমিয়ে পড়ে আসমোডিয়াস। নবীর লোকেরা এসে তাকে লোহার শিকল দিয়ে বাঁধে। হ্যাঁ, লোহার শিকল দিয়ে বাঁধে। দানবরা লোহা সহ্য করতে পারে না, লোহার ব্যথা তাদের কাছে আগুনের মতো। আসমোডিয়াসকে সেই শিকলে বেঁধে নবীর সামনে নিয়ে আসা হয়, এবং নবী তাকে বলে মাটির পাত্র বানাতে। মাটির পাত্র? দানবদের রাজা সে, যে 7 পুরুষের স্বামীকে পর্যন্ত সে মেরেছে, সে মাটির পাত্র বানাবে। আসমোডিয়াস 7 বছর এই কাজই করেছিল, লোহার শিকলে বাঁধা অবস্থায়। প্রতিদিন সে একটু মাটি নিজের হাতে নেয়, সেই মাটি নিয়ে সে নিজের হাতে মাখে, তারপর একটা আকার দেয়। সে আকার শুকাশে মাটির পাত্র, স্রেফ মাটির পাত্র। আসমোডিয়াস প্রতিটা পাত্র বানানোর সময় মনে রাখতো, এটা আমি বানাচ্ছি না, আমার শরীর বানাচ্ছে, আমি অন্য কোথাও আছি। আমি আছি সেই মুহূর্তের অপেক্ষায় যেদিন এই শিকল খুলবে। আসমোডিয়াস পাহাড়ে দাঁড়িয়ে টেম্পল অফ সলোমনকে চলতে দেখছে। সে কিছু বলল না। অন্য 6 জন চুপ। শুধু আগুনের শব্দ আসছে দূর থেকে তাদের কান পর্যন্ত। পাথর ফাটার শব্দ, কাঠ পোড়ার শব্দ, এবং মাঝে মাঝে মানুষের চিৎকার। আসমোডিয়াস সেই চিৎকার শুনছিল। তার মুখের ভাব বদলা ছিল না, কিন্তু তার চোখের ভেতরে কিছু একটা ঘটছিল। যেমন হয় যখন অনেক দিন শীতের পর
প্রথম গরমের দিন রোজ যদি গায়ে লাগে। আসমোডিয়াস তার বুকে হাত দিল যেখানে আংটির ছাপ ছিল, নবী সুলাইমান আলাইহিসসালামের আংটি, যার ছাপ তার বুকে, যেটা তার বুকে মারা হয়েছিল তাকে বশে আনার জন্য। সেখানে এখন একটা দাগ আছে। সে সেই দাগে আঙ্গুল বোলালো ধীরে ধীরে। 7 বছর প্রতিদিন সকাল হতো এবং প্রতিটা সকালে সে জানতো আজকেও মাটি ছুঁতে হবে, মাটির পাত্র বানাতে হবে। দানবদের রাজা মাটির পাত্র বানাবে, এটাই ছিল নবীর ইচ্ছা, এবং আংটির ভয় ছাড়া তার কোনো উপায় ছিল না। কিন্তু আমি সেই সত্তা প্রতিটি পাত্রের ভেতরে কিছু রেখেছিলাম। মানুষ যখন সেই পাত্রে জল রাখত, জল কিছুটা তিতা হয়ে যেত, বোঝা যেত না, কিন্তু ধীরে ধীরে কালো হতো। তাদের অন্তর কালো হয়ে আসতো, তাদের ভেতরে সন্দেহ জাগতো, স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ আসতো, পরিবার ভাঙতো। নবী তা জানতে পারেনি, কারণ তা জেনেছে মানুষজন অনেক পরে। আমি টেম্পল অফ সলোমনের জন্য পাত্র বানিয়েছিলাম, কিন্তু সেই পাত্রের মধ্যে আমিও ছিলাম। আমার রাগ ছিল, আমার ঘৃণা ছিল, আর এখন সেই পাত্র পুড়ছে এবং আমার ক্রোধ মুক্ত হচ্ছে, ধোয়া হয়ে আকাশে উঠছে। পাহাড়ে 7টি উপস্থিতি নীরবে দাঁড়িয়ে রইল। টেম্পল অফ সলোমনের আগুন রাতভর জ্বলল, জেরুজালেমের আকাশ লাল হলো, তারপর কমলা হলো, তারপর ধূসর হলো। ভোর হতে হতে টেম্পল অফ সলোমনের 400 বছরের কাঠামো ভেঙে পড়ল। একটা বিকট শব্দ হলো, পাথর পড়ার শব্দ, দেয়াল ভাঙার শব্দ। সেই শব্দ পাহাড় পর্যন্ত এসে পৌঁছালো। আসমোডিয়াস সেই শব্দ শুনল এবং তার মুখে প্রথমবারের মতো একটা হাসি এলো। ছোট, যত সামান্য, কিন্তু সেটা একটা হাসি। অর্নিয়াস, লিক্সটেট্রাক্স, টেফ্রাস, ওনোস্কেলিস, এফিপ্পাস, বেলজেবুব, তারাও সেই শব্দ শুনল। কেউ কোনো কথা বলল না, কথা দরকার ছিল না। ভোরে আলো ফুটতে ফুটতে 7 জন একে একে মিলিয়ে গেল। অর্নিয়াস আসমানের দিকে ছুটে গেল, লিক্সটেট্রাক্স বাতাস হয়ে ছড়িয়ে গেল, টেফ্রাস ছাই হয়ে পাথরের গায়ে মিশে গেল, ওনোস্কেলিস গিরিখাতে নেমে গেল, এফিপ্পাস বাতাসে মিশে গিয়েছে, বেলজেবুব ডানা ছড়িয়ে উড়ে গেল কোথায় কেউ জানে না। আর আসমোডিয়াস সেসব শেষে গেল। যাওয়ার আগে একবার পেছনে তাকালো জেরুজালেমের দিকে, যেখানে মন্দির ছিল। মন্দির এখন সেখানে শুধুই ধোয়া এবং ছাই এবং পোড়া পাথর। আসমোডিয়াস সেই দৃশ্য একটু দেখল, তারপর সে চলে গেল। তার জোরে যাওয়ার পথে পাহাড়ের ঘাস শুকিয়ে গেল, সেই জায়গার পাথরে ফাটল ধরলো এবং সেই ফাটলের ভেতর থেকে একটা গন্ধ বের হলো, মাটির গন্ধ, পোড়া মাটির, সেই মাটির পাত্রের মতো যেগুলো সে 7 বছর ধরে বানিয়েছিল, এবং এগুলো যা এখন ছাই। মরুপ্রান্তরের এক নির্জন স্থানে আসমোডিয়াস দাঁড়িয়েছিল। জায়গাটা কোথায় কেউ জানে না, মানচিত্রে নেই। শুধু এটুকু বলা যায় যেখানে বালি আছে, পাথর আছে, এবং রাতের আকাশ এত নিকটে নেমে আসে যে মনে হয় তারাগুলো হাত বাড়ালেই ছোঁয়া যাবে। আসমোডিয়াস সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিসের অপেক্ষা সেটা সে নিজেই জানে, কারণ অপেক্ষা তার স্বভাব নয়, সে চায় এবং পায়। কিন্তু এই মুহূর্তে সে অপেক্ষা করছিল, কারণ যাকে সে ডাকতে চলেছে তার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। বাতাসে একটা শব্দ এলো, টানার শব্দ, ভারী নয়, হালকা, যেন কাগজ উঠছে। একটা পাখি নেমে এলো, কালো, এত কালো যে রাতের অন্ধকারেও তার শরীরের রূপরেখা আলাদা করে চেনা যায়, কারণ সেই কালো রাতের কালোর চেয়েও গাঢ় তার চোখের দুটো সোনালি, এবং সেই চোখে কোনো প্রাণীর চোখের মতো কোনো ভাব নেই। সেখানে বুদ্ধি আছে, সেখানে পুরনো জ্ঞান আছে। এই পাখি আসমোডিয়াসের। কত বছর ধরে তার সেবা করছে এই পাখি তার নিজেও মনে করতে পারবে না। পাখি একটা পাথরের উপরে বসলো, মাথা কাত করলো। সেই পাখিটা বলল, আপনি ডেকেছেন? তার কণ্ঠস্বর মানুষের মতো নয়, আবার পাখির ডাকের মতো নয়,
দুয়ের মাঝামাঝি কিছু একটা, যা শুনলে একটি শীতল স্রোত বয়ে যাবে মানুষের পিঠ দিয়ে। আসমারিয়াস মাথা নাড়ালো। সে বুঝালো যে না, আজ রাতে আমি অন্য কাউকে ডাকবো। সে উত্তর দেয়। পাখি স্থির হয়ে গেল। সে বলল, কাকে? আসমারিয়াস উত্তর দিল না সরাসরি। তার চোখ আকাশের দিকে, যেখানে তারাগুলো ছড়িয়ে আছে, কিন্তু তাদের মাঝে একটা জায়গা যেন অন্ধকার, যেন সেখানে আলো পৌঁছায় না। আসমারিয়াস বলল, সেরাক। পাখির শরীর কেঁপে ওঠে। ইফরিত সেরাক, পাখিটা বলে উঠল, এবং তার গলায় এমন কিছু ছিল যা ভয়ের একদম কাছে। কারণ দানবরা সাধারণত ভয় পায় না, তারা শুধু সতর্ক হয়। প্রভু, আপনি জানেন আপনি কোথায় আছেন। তিনি স্বেচ্ছায় নির্বাসনে, মহাকাশে সেই স্তরে যেখানে কোনো আলো পৌঁছায় না, কোনো শব্দ পৌঁছায় না। তিনি নিজেকে সেখানে বন্দি করে রেখেছেন নিজের ইচ্ছায়। আমি জানি, উত্তর দেয় আসমারিয়াস। আপনি জানেন কেন? এবার সে পাখিটা প্রশ্ন করল। আসমারিয়াস নীরব রইল কিছুক্ষণ। পাখি আবারও বলে, তিনি নবী সুলাইমানের টেম্পল অফ সলোমনের স্থপতি ছিলেন, প্রকৌশলী, নকশাকার, আর্কিটেক্ট। প্রতিটা ইট, প্রতিটা স্তম্ভ, প্রতিটা কোণ তার মাথা থেকে এসেছিল। 7 বছর ধরে তিনি এই মন্দিরকে করে তুলেছেন। আমাদের সবার চেয়ে বেশি কষ্ট সহ্য করেছেন, কারণ তাকে শুধু শ্রম দিতে হয়নি, তাকে চিন্তা করতে হয়েছে নিখুঁত ভাবে, প্রতিদিন প্রতিটা পাথরের জন্য। এবং যখন টেম্পল অফ সলোমন তৈরি হওয়া শেষ হলো, তিনি চলে গেলেন, কাউকে কিছু না বলে। মহাকাশে সেই শূন্যতায়, যেখানে কেউ তাকে স্পর্শ করতে পারে না, কেউ তাকে আর কখনো কোনো কাজে বাধ্য করতে পারবে না। পাখিটা এরপরে বলল, প্রভু, যদি আপনি তাকে ডাকেন, তিনি প্রথমেই আপনাকে খুন করবেন, কথা বলার আগেই, ব্যাখ্যা শোনার আগেই। কারণ তার কাছে আমরা সবাই একই। যারা তাকে সেই বছরগুলোতে দেখেছে বাধা অবস্থায়, তিনি আমাদের প্রত্যেককে ঘৃণা করেন, যারা তার অপমান প্রত্যক্ষ করেছি আমরা। এবং আপনি প্রভু, আপনি তার সবচেয়ে কাছে ছিলেন সেই সময়। আপনি জানেন তার গোপন কথা। তিনি সবার আগে আপনাকে মারবে, হয়তো, উত্তর দিল আসমারিয়াস। পাখিটা বলল, তাহলে কেন ডাকছেন তাকে? আসমারিয়াস ঘুরে দাঁড়ালো। তার চোখ এখন আর সুন্দর দেখাচ্ছে না, তার মধ্যে কিছু একটা পরিবর্তন, যার একটা মুখোশ সরে গেল, এবং নিচে যা আছে সেটা অনেক পুরনো, অনেক ক্লান্ত এবং অনেক ক্ষুধার্ত। কারণ গভর্নরকে হত্যা করতে হবে। একথা শুনে পাখিটা একদম চুপ। প্রিয় নেসেলার ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমি প্রতিদিন বাছাইকৃত কিছু ভয়ানক ভূতের গল্প আমি রাত 10টা বাজে এই চ্যানেলে পাবলিশ করে থাকি। আপনাদের যদি ভালো ভিডিও দেখতে মন চায়, ভালো ভয়ানক ভূতের ঘটনা শুনতে যদি ইচ্ছুক থাকেন, তাহলে আমার এই চ্যানেলটাতে আপনারা সব সময় বাছাইকৃত পর্বের ভয়ানক গল্পের ঘটনা শুনতে পারবেন। আমি প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে বাছাইকৃত ভিডিও আমি সংগ্রহ করে আমি আমার চ্যানেলে রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে শেয়ারও করে দেবেন।